জি, আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী। আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমরা দীর্ঘদিন পরে আবারও প্রবাদ যাত্রা লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসছি এবং আপনারা যারা অধীর আগ্রহী ছিলেন, আপনারা যারা এখনো জয়েন করেননি অথবা যারা পরবর্তীতে জয়েন করবেন অথবা আমাদের লাইভটি শেষ হওয়ার পরে যারা জয়েন করবেন তাদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখছি। দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকে আমরা প্রবাদ যাত্রার এই পর্বে আমরা মালয়েশিয়া নিয়ে আলোচনা করব। আর মালয়েশিয়ার আলোচনা বিষয়বস্তু ছিল মালয়েশিয়ার জব ভিসা এবং স্টুডেন্ট ভিসা, অর্থাৎ ছাত্রছাত্রীরা কিভাবে সে দেশটায় যাবে এবং কোন প্রসেসে যাবে তার জন্য আমরা আলাদা আলাদা দুইজন সম্মানিত অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সম্মানিত দুইজন অতিথি আপনাদের সঙ্গে যুক্ত থাকবেন এবং তাদের থেকে আমরা বিস্তারিত এ টু জেড প্রশ্ন করে তাদের থেকে আপনাদের যে মনের প্রশ্নগুলো জমে থাকে সেই প্রশ্নগুলো আমরা তাদের থেকে জানার চেষ্টা করব। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা যদি সরাসরি যুক্ত হতে চান তাহলে আমার স্ট্যাটাসে বা কমেন্টস বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এবং যদি নির্দিষ্ট কোনো অতিথির থেকে আপনারা সে প্রশ্নের জবাবটা পেতে চান তাহলে আপনারা নাম ধরে সেই সম্মানিত অতিথির কাছে জানতে চাইবেন, তিনি আপনাদেরকে সেটা সমাধান করার চেষ্টা করবেন। তাছাড়া যদি আপনারা কেউ সরাসরি যুক্ত হতে দ্বিধাবোধ করেন তাহলে আপনারা কমেন্টস বক্সে কমেন্টস করবেন, তাহলে আমরা সেই আপনাদের সেই কমেন্টসটা দেখে আমি সম্মানিত অতিথির নিকটে উপস্থাপন করে সেটা সমাধান করার চেষ্টা করব। তো ইতিমধ্যে অনেকে জয়েন করেছেন। আমাদের সাউন্ড কোয়ালিটি বা আমাদের ভিডিও ঠিক আছে কিনা যদি একজন কমেন্টস করে জানান তাহলে আমরা কৃতজ্ঞ থাকবো। আমরা এই পর্ব অনুষ্ঠানের শুরুতেই আমরা সম্মানিত অতিথির পরিচয় পর্ব জানতে চাইবো এবং তারপরে আমরা আমাদের অনুষ্ঠানে ফিরে যাব। তো আপনারা নিয়মিত যারা আমাদের অনুষ্ঠানটি দেখেন তারা তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের অনুষ্ঠানটা 30 মিনিট অথবা 40 মিনিট কন্টিনিউ হওয়ার পরে আমরা আপনাদের পর্বটি সাজিয়েছি, অর্থাৎ যে পর্বে আপনারা আমাদেরকে প্রশ্ন করতে পারবেন অথবা যে কোনো কিছু জানতে পারবেন অথবা সরাসরি কল করে আপনার প্রশ্ন জিজ্ঞাসা করতে পারবেন, সেটা হচ্ছে হলো অনুষ্ঠান এখন থেকে 30 বা 40 মিনিট কন্টিনিউ করার পরে তারপর ইনশাল্লাহ আমরা সে পর্বে যাব। তো এখন আমরা সম্মানিত অতিথিদের কাছে যাব। আমাদের আজকের স্টুডেন্ট বিষয় এ টু জেড আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন সুদূর মালয়েশিয়া থেকে জনাব মোহাম্মদ মাহমুদুল হাসান ভাই। জি মাহমুদুল হাসান ভাই, যদি আপনি আপনার পরিচয়টা এখানে ব্যক্ত করতেন, এরপর আমরা রমজানের কাছে যাব। জি জি, আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাইকে এবং আমাদের আরেকজন অতিথি আরডিএক্স রমজান ভাইকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্ল্যাটফর্মে আয়োজন করার জন্য এবং স্পেশালি আমাদের অডিয়েন্সকে এবং যে ভিউয়ার্স যারা আছেন, যারা আমাদের সাথে জয়েন হয়েছেন, তাদের অসংখ্য ধন্যবাদ যে তারা আমাদের এই আলোচনাটি শোনার জন্য আসলে আগ্রহী হয়ে আছে। আমি মোহাম্মদ মাহমুদুল হাসান বলছি। আমি আমি মালয়েশিয়াতে পিএইচডি করছি এডুকেশনে। আমি বাংলাদেশে এডেক্সেল পিয়ারসন টিচার ছিলাম এবং এখানে মালয়েশিয়াতে আমি ইউনিভার্সিটিতে পড়াচ্ছি, প্লাস নিজেও পিএইচডি করছি। আসলে মালয়েশিয়া থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব মালয়েশিয়ার স্টুডেন্ট ভিসা নিয়ে বিভিন্ন লেভেলের। তো আশা করি সকলে মনোযোগ দিয়ে শুনবেন এবং আমাকে ধৈর্য সহকারে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ, অগ্রিম ধন্যবাদ আপনাদের সকলকে। জি মাহমুদুল হাসান ভাই, আপনাকে আপনার পরিচয় তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা এই পর্বে আমাদের জব বিষয়ে বিস্তারিত জানার জন্য মালয়েশিয়া থেকে আমন্ত্রণ জানিয়েছি জনাব রমজান আলীকে। তার ফেসবুক আইডির নাম হচ্ছিল আরডিএস রমজান। জি রমজান, তুমি যদি আমি তোমাকে তুমি করেই বলি, যেহেতু এই জি জি আজকের বলেন। অনুষ্ঠান যারা দেখবে ম্যাক্সিমাম সবাই জানবে যে তুমি আর আমি কে। তো সেজন্য জি অনুষ্ঠানে যদিও তুমি করে বলা ঠিক না, তারপরেও না না বলেন, আপনি বলতে পারেন, আমি ছোট আপনার ভাই। ছোট ভাই। হ্যাঁ, তো রমজান, তুমি যদি তোমার সে পরিচয়টা ব্যক্ত করতে তাহলে আমাদের দর্শকদের জন্য, দর্শক যারা তোমাকে চেনে না তারা একটু অবগত থাকতেন। প্রথমত আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনার এই প্রবাস যাত্রা এই অনুষ্ঠানে আমাকে একজন অতিথি করার জন্য। আমি মালয়েশিয়াতে দীর্ঘ 2 বছর 7 মাস মতো আছি ভাই, ওয়ার্ক পারমিট বা জব ভিসাতে। এখানে আমি একটা কোম্পানিতে কাজ করতেছি। তা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছি। আর দ্বিতীয়ত যারা অডিয়েন্স আছেন এবং যারা আছেন আমার ভাই ব্রাদার যারা দেখতেছেন, অবশ্যই লাইভের সাথে থাকবেন এবং যদি আপনাদের কিছু জানার দরকার থাকে অবশ্যই কমেন্ট করে বা ইলিয়াস ভাইয়ের যে নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে কল দিয়ে জানতে পারবেন। কথা বাড়াবো না ভাই, আপনি জি আপনার কাজ শুরু করতে পারেন জি, মূল ধন্যবাদ। প্রসঙ্গে চলে আহ, যান। আমাদের
জি, সম্মানিত অতিথিবৃন্দ, আমরা একজন সম্মানিত দর্শক আমাদেরকে জানিয়েছেন যে আমাদের সাউন্ড এবং আমাদের ভিডিও কোয়ালিটি সবকিছু ঠিক আছে। আমরা এবার মূল অনুষ্ঠানে ফিরে যাব। আমরা সর্বপ্রথমে স্টুডেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করব, এরপরে আমরা জব বিষয়ে যাব। জি, মাহমুদুল হাসান ভাই, সর্বপ্রথম আপনার কাছে যেটা জানতে চাচ্ছিলাম যে একজন স্টুডেন্ট যদি মালয়েশিয়া যাওয়ার জন্য সে মনস্থির করে অথবা সে যদি যাওয়ার পরিকল্পনা করে, তাহলে তার সর্বপ্রথম কি কাজটা করা উচিত বা কিভাবে আগানো উচিত, এই বিষয়টা যদি আপনি একটু তুলে ধরতেন। আর কেনই বা মালয়েশিয়া লেখাপড়ার জন্য যাবে, এই বিষয়টা একটু যদি ডিটেলস আমাদেরকে জানাতেন। ওকে, অসংখ্য ধন্যবাদ ইলিয়াস হোসেন ভাইকে। আহ, আমি সর্বপ্রথম একটি কথা বলবো যে যেহেতু আমাদের দেশের বাইরে থেকে আমাদের যেতে হবে, বাংলাদেশ থেকে যে কেউ যদি দেশের বাইরে যেতে চায়, সর্বপ্রথম যে জিনিসটা দরকার তার হলো একটি পাসপোর্ট। এবং অবশ্যই খেয়াল রাখতে হবে পাসপোর্টের যে ইনফরমেশন গুলো আছে সেগুলো যেন আপনার যে এনআইডি কার্ড এবং সার্টিফিকেটস গুলো আছে এবং আপনার বার্থ সার্টিফিকেট আছে, সকল ডকুমেন্টস যেন আপনাদের ইনফরমেশন গুলো একেবারে অক্ষর বাই অক্ষর সেম থাকে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেটা ভিসা রিজেকশনের এটা অন্যতম একটি কারণ যে আপনার ইনফরমেশন পাসপোর্টের সাথে আপনার আদার ডকুমেন্টের সাথে মিল না থাকা। সো মালয়েশিয়াতে আপনি যখন আসতে চাইবেন, সর্বপ্রথম প্রস্তুতি হিসেবে আপনার একটি পাসপোর্ট অবশ্যই থাকতে হবে এবং প্রিভিয়াস যে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে লাইক এসএসসি, এইচএসসি বা অনার্স অথবা মাস্টার্স, যে সার্টিফিকেট এবং মার্কশিট ট্রান্সক্রিপ্ট গুলো আছে সেগুলো আপনার হাতে থাকতে হবে এবং আরেকটা হচ্ছে ফটো থাকতে হবে। দ্যাটস ইট। আর এছাড়া আর কিছুই তেমন কিছু লাগছে না। আর অর্থনৈতিক একটা তো প্রস্তুতি থাকতেই হচ্ছে আসলে। ঠিক আছে, জি ভাই, মালয়েশিয়া আপনার প্রস্তুতি হিসেবে সেটাই দরকার। জি জি, মূলত সে মানে কারাই ভিসার জন্য এলিজিবল হবে বা যোগ্য হবে, কাদের জন্য এই ভিসাটা মালয়েশিয়ান সরকার দিয়ে আচ্ছা, থাকেন? হ্যাঁ, যারা আমাদের বাংলাদেশ থেকে যে কোনো একটি ন্যাশনাল সার্টিফিকেট অর্জন করে ফেলেছেন, লাইক যিনি এসএসসি কমপ্লিট করে ফেলেছেন, আই মিন মেট্রিক পাস আমরা যেটাকে বলি এসএসসি যারা কমপ্লিট করে ফেলেছেন তারা মালয়েশিয়াতে ফাউন্ডেশন এবং ডিপ্লোমাতে আসতে পারবে। যারা এইচএসসি কমপ্লিট করে ফেলেছেন তারা মালয়েশিয়াতে অবশ্যই অনার্স বা ব্যাচেলর করার জন্য আপনি আসতে পারছেন। যারা ব্যাচেলর কমপ্লিট করে ফেলেছেন বা অনার্স কমপ্লিট করে ফেলেছেন বাংলাদেশে, তারা অবশ্যই এখানে মাস্টার্সে আসতে পারছেন। যারা মাস্টার্স কমপ্লিট করে ফেলেছেন তারা এখানে আপনার পিএইচডি করার জন্য আপনি আসতে পারছেন। একটা কথা বলে রাখা ভালো, এসএসসি কমপ্লিট করার পরে সর্বোচ্চ 4 বছরের মতো স্টাডি গ্যাপ অথবা 4 থেকে 5 বছর স্টাডি গ্যাপ হচ্ছে গ্রহণযোগ্য। এইচএসসির পরেও একই রকম 4 থেকে 5 বছর স্টাডি গ্যাপ আপনার গ্রহণযোগ্য হবে। আর যদি আপনি মাস্টার্স এর জন্য আসতে চান তাহলে এটা 10 ইয়ার্স প্লাস আপনার এই স্টাডি গ্যাপ অ্যাকসেপ্টেবল, বাট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অবশ্যই আপনার দেখাতে হবে। এবং আপনি যদি পিএইচডির জন্য আসতে চান তাহলে সেম আসলে, যে আপনার 8-10 বছর বা আরো বেশি, 12 বছর বা 15 বছর, কোনো এজ লিমিট নাই অ্যাকচুয়ালি পিএইচডির জন্য। সেই ক্ষেত্রে যেটা হয় যে আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা খুব স্ট্রং থাকতে হয়, এটাই। সো আসার ভাই, জন্য মানে এই সার্টিফিকেট গুলোই দরকার হয়, আর কিছুই তেমন দরকার হচ্ছে না। আর একটা স্কুলিং বিষয় বলতে যেটা যারা এসএসসি আন্ডার ম্যাট্রিক বা আমরা যারা এসএসসি পাস করেনি, স্কুলিং স্কুলে বিষয় যারা করার আছে জন্য। আর কি, জি, 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 হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্কুলিং ভিসার জন্য এখানে ইন্টারন্যাশনাল স্কুলগুলো আছে, যে ইন্টারন্যাশনাল স্কুলগুলোতে ইউকে বোর্ডের ক্যামব্রিজের আইজিসিএসি পড়ানো হয়। সো আমাদের দেশে যেরকম ইংলিশ মিডিয়াম গুলোতে অক্সফোর্ডের এডেক্সেল পিয়ারসন পড়ানো হয়, সো এখানে পড়ানো হয় ক্যামব্রিজের আইজিসিএসি। সো জি, আমাদের দেশে আইজিসিএসি আছে কিন্তু সেটা খুব কম স্কুলে আছে এবং যে কটা স্কুলে আছে সেগুলো খুব এক্সপেন্সিভ হয়ে থাকে। বাট মালয়েশিয়াতে জি। এডেক্সেল পিয়ারসন খুব একটা পাওয়া যায় না, অধিকাংশই আপনার আইজিসিএসি ক্যামব্রিজের আইজিসিএসি পড়ানো হয়। এখন কথা হচ্ছে কত বছর থেকে কত বছর বয়স পর্যন্ত আসলে রাইট। এখানে বাচ্চা জি, বলবো আমি, এই বাচ্চারা আসতে পারে। এখানে আসলে 4 বছর থেকে 16 বছর বয়স পর্যন্ত বাচ্চারা এখানে আপনার স্কুলিং ভিসাতে আপনি অ্যাপ্লাই করতে পারে, কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এবং স্কুলে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্কুলিং ভিসায় একটা বাচ্চা এখানে ভর্তি হয়ে তার মা বাবা সহ এখানে আসতে পারে। ওকে, আচ্ছা, সো এটা একটা এখানে খুব একটু ইম্পর্টেন্ট ছোট্ট প্রশ্ন। যার সুবিধার মা একটা বাবা বিষয়। আসবে, জি, যার মা বাবা বা গার্জিয়ান হিসেবে আসবে, তারা কি মানে কাজের অনুমতি এখানে পাবে কিনা বা সে এটা একটা আহ, জি, না
না না না, আসলে সত্যি কথা বলতে গেলে যেটা হচ্ছে সেটা হলো যে আহ, মালয়েশিয়াতে স্টুডেন্টদের এবং স্টুডেন্টের প্যারেন্টসদের কোনো কাজের কোনো অনুমতি এখানে নেই। ঠিক আছে, অনুমতি এখানে নেই, জি সরকার কখনোই অনুমতি দেয় না। এখানে কাজ করার অনুমতি শুধুমাত্র তাদেরই আছে যারা ওয়ার্ক পারমিট ভিসাতে এখানে আছে। এছাড়া জি অন্য জি। কারোই আসলে কাজ করার অনুমতি নেই। তবে কাজ করার এখানে অনুমতি একটা নেই, তবে আছে। জি তবে হচ্ছে জি ওটা হচ্ছে আপনার কাগজে কলমে এবং সরকারি ভাবে অনুমতি নেই। বাট জি এখানে যারাই আসে সবাই এখানে কাজ জি করে এবং কাজ করতে পারে। খুব যে মেজর প্রবলেম হয় ব্যাপারটা এমন না। জি জি। বুঝতে পারছি। জি ভাই, স্কুলিং বিষয়টা আমরা মোটামুটি একটু ধারণা পেয়েছি যে কারা আসতে পারবে, এবং স্কুলিং ভিসা পাইলে যেহেতু আমরা বাচ্চা হিসাব করি, যেহেতু সে তার গার্জিয়ান দরকার এবং তার গার্জিয়ানরাও সঙ্গে যেতে পারবে, অর্থাৎ প্যারেন্টসরাও সেই রাইট বিষয়টা পাবে, অর্থাৎ রাইট। নির্ভরযোগ্য হিসেবে। আচ্ছা, মূলত এরপরে আমরা আমাদের দেশ থেকে মূলত এসএসসি পাস করার পরে বা ইন্টার পাস করার পরে বা ডাবল মাস্টার্স করার জন্য বা মাস্টার্স করার জন্য যারা যাবেন, সর্বপ্রথম তারা কিভাবে প্রস্তুতি নেবেন বা কোন কোন ডকুমেন্টস তাদের লাগবে বা যাওয়ার জন্য, বা তাদের আইএলটিএস লাগবে কিনা, বা তাদের মালয়েশিয়ান ভাষা শিখতে হবে কিনা, এই ক্ষেত্রে তাদের কোন কোন যোগ্যতা অর্জন করা প্রয়োজন? আচ্ছা, অসংখ্য ধন্যবাদ কোশ্চেনটির জন্য। সেটি হচ্ছে যে আসলে এখানে মালয়েশিয়াতে আপনার আসার জন্য আলাদা কোনো ধরনের আপনার যোগ্যতার কোনো আসলে প্রয়োজন নেই। আপনার জি নিজস্ব ডকুমেন্টস গুলো ঠিক থাকলে এবং সঠিক থাকলে, একটার সাথে আরেকটা মিল থাকলেই আসলে অ্যাপ্লাই করা যাচ্ছে। লাইক জি আপনি যদি এসএসসি কমপ্লিট করে থাকেন, আপনি ফাউন্ডেশনে যদি আপনি আসতে চান অথবা যদি ডিপ্লোমাতে আসতে চান, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার আপনার নিজের একটা মালয়েশিয়ান সাইজ ফটো, মালয়েশিয়ান সাইজটা হচ্ছে 35-45, তো ওই সাইজের একটা ফটো দরকার হয়। আপনার পাসপোর্টটি লাগবে, ফুল স্ক্যান কপি, সম্পূর্ণ পাসপোর্ট স্ক্যান কপি লাগবে, এবং আপনার একাডেমিক ডকুমেন্টস গুলো আপনার স্ক্যান কপি লাগবে। আসলে আর হচ্ছে যে কত টাকা পয়সার বিষয়, যেটা যেখানে লাগবে এডমিশন ফি টি যা আছে ওটা তো অন্য বিষয়। সো জি ডকুমেন্টস হিসেবে এই ডকুমেন্ট গুলোই আপনার লাগছে। হ্যাঁ, এখন আরেকটা লাগছে, কোশ্চেন চলে আসছে, সেটা কি আইএলস বা অন্য কিছু লাগছে কিনা। রাইট এখানে রাইট। কথা হচ্ছে, এখানে এক বা ধরনের, মালয়েশিয়ান ভাষার প্রয়োজন কিনা? হ্যাঁ, না, কোনো মালয়েশিয়ান ভাষা আসলে কোনো প্রয়োজনই নেই। কারণ হচ্ছে জি যে মালয়েশিয়ার যে এডুকেশনটা আছে এটা সরাসরি একটি ইন্টারন্যাশনাল মাধ্যমে পড়াশোনা। সো এটা যে আপনার যে ল্যাঙ্গুয়েজটা, মানে আপনার ইউনিভার্সিটিতে যে ল্যাঙ্গুয়েজে পড়াবে সেটা হচ্ছে ইংলিশ। সো এখানে কোনো ইংলিশ, আপনার মালয়েশিয়ান ভাষা আপনার জানতেই হবে ব্যাপারটা এমন না। এমন বাট ব্যাপারটা না। আপনি যদি মালয়েশিয়া ভাষা জানেন, মালয়েশিয়ান ভাষা, তাহলে কিন্তু এখানে আসার পরে জব পেতে সুবিধা হয়। এটা ইলিয়াস হোসেন ভাই যেহেতু কোরিয়াতে আছেন, আপনিও জি জানেন যে যারা কোরিয়ান ভাষা পারে এদের আসলে যে যে একটা সুবিধা পাবে, সেটা যারা শুধু ইংলিশ রাইট পারে রাইট এই সুবিধাটা রাইট তারা পাবে না। এটা কিন্তু রাইট। একটা বাস্তবতা, এটা পৃথিবীর সব দেশের জন্য ধন্যবাদ, আপনি সত্য। এই পয়েন্টটা হিট করার জন্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, জি এটা আসলে আমরা যারা বাইরে থাকি এটা আমরা জানি। কেউ যদি আপনার রাইট। ইটালিতে থাকে, ইটালিয়ান ভাষা যে পারবে সেই ভাষা বেনিফিটেড হবে শিখছে, সবচেয়ে বেশি। রাইট। হ্যাঁ, জি ইভেন আমাদের বাংলাদেশে যে কোনো একজন ফরেনার যদি আসে, সে অন্য ভাষা যাই জি পারে, যদি বাংলা টুকটাক বলতে পারে, সে কিন্তু আমাদের থেকে অবশ্যই বেনিফিটেড হবে বেশি। রাইট। জি জি জি। মালয়েশিয়ান ভাষা যদি টুকটাক পারা যায়, তাহলে এখানে জব পেতে খুবই সুবিধা হয়, খুবই সহজ। কমিউনিকেশনটা সুবিধা হয়। জি তবে এখানে আরেকটা ব্যাপার হলো, মালয়েশিয়ানরা ইংলিশ পারে, সবাই ইংলিশ পারে, ইংলিশে কথাও বলতে পারে, সবাই। ইংলিশ বোঝেও, এটা কোনো প্রবলেম আচ্ছা হয় না। আচ্ছা। আহ, জি জি অবশ্য গ্রামের হিসাবটা আলাদা, সব ক্ষেত্রে গ্রামের জি হিসাবটা কিন্তু আলাদা। বাট জি জি যারা জি আসে তারা তো স্টুডেন্ট হিসেবে কুয়ালালামপুর, সেলাঙ্গোর মেইন মেইন সিটি গুলাতে আসে। সেখানে জি জি দেখা যায় প্রায় সকল মানুষই আপনার ইংরেজি বোঝে এবং ইংরেজিতে কথা বলতে পারে। তারপরেও কেউ জি যদি জি। মালয়েশিয়ান ভাষাটা পারে, তাহলে তাকে তো একটু গুরুত্ব বেশি তার জন্য দিবে। এক্সট্রা বেনিফিট। জি একটা এক্সট্রা জি বেনিফিট। জি দেখা গেল জি আমি শুধু ইংরেজিতে কথা বলতে পারি, আমার সাথে যে আসলো সে ইংরেজিও পারে, মালাইও পারে, বা ইংলিশ পারে না, মালাই ভালো পারে, ও কে আসলে রাখবে কাজে, ঠিক আছে। এখানে হলো জি এমন আর কি ব্যাপারটা। হ্যাঁ, এখানে একটু পয়েন্ট হিট করতে হবে, সেটা হলো মালয়েশিয়াতে মেইন প্রোগ্রামে ঢুকতে হলে আপনার আইএলস বা ইংলিশ প্রফিসিয়েন্সি যে কোনো একটা টেস্ট, শুধু আইএলস না, আপনার আইএলস অ্যাকসেপ্টেবল, টোয়েফেল অ্যাকসেপ্টেবল, পিটিই অ্যাকসেপ্টেবল, ওকে, সো জি লিঙ্গু স্কিল অ্যাকসেপ্টেবল, হ্যাঁ, তো মুয়েট অ্যাকসেপ্টেবল। এখানে অনেকগুলো ইংলিশ বডি আছে, ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের বডি আছে, এই বডিগুলো এখানে অ্যাকসেপ্টেবল। কথা জি জি হচ্ছে এই অ্যাকসেপ্টেবল হলো, মালয়েশিয়া আসতে এগুলো আসলে প্রয়োজন হয় না। প্রয়োজন হয় না, মানে জি হ্যাঁ, যেমন আপনি যদি কানাডা যেতে চান, তাহলে কিন্তু আপনার মাস্ট বি জি আইএলটিএস 6 বা 6.5 আপনার লাগছেই, আদারওয়াইজ আপনি লাগছে, অ্যাপ্লাই করতে পারবেন না, জি যাওয়া তো দূরের কথা, রাইট।
বাট মালয়েশিয়ার ব্যাপারটা হচ্ছে আপনি আইএলটিএস বা ইংলিশের যে ব্যাপারগুলো আছে এগুলি ছাড়া আপনি মালয়েশিয়াতে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং আসার পরে ইংলিশ প্রিপারেশনের জন্য আপনি 6 মান্থস থেকে 1 ইয়ার টাইম পাবেন, এটা ইউনিভার্সিটি ভেদে। জি জি কিন্তু মেইন প্রোগ্রামে আপনি ঢুকতে পারবেন তখনই যখন আপনার এই ইংলিশ সার্টিফিকেটটা আপনার কাছে চলে আসবে, সেটা আপনি জমা দিবেন এবং তারপরে আপনি মেইন প্রোগ্রামে ঢুকে যেতে পারবেন। জি 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 মাহমুদুল হাসান ভাই, আমরা মোটামুটি এই বিষয়টা একটু ক্লিয়ার হইলাম যে আসলে আমাদের মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার জন্য কি কি সার্টিফিকেট দরকার বা ল্যাঙ্গুয়েজ কোনটা দরকার বা কোনটা দরকার না, মোটামুটি এই বিষয়টা আমরা একটু ধারণা পেয়েছি। আর এই সবচেয়ে বড় কথা হলো যে যারা এসএসসি পাস করে যাবে, তারা তারা সব তারা তো এখানে যে ইন্টার করবে, তাই না? তো ইন্টার যদি করে, অর্থাৎ সে যদি তাহলে তার ভিসা কি ওই 2 বছরই থাকবে নাকি তারা মূলত প্রথমে কত দিনের ভিসা দিবে আপনাকে, বা রিনিউ করার সিস্টেম আছে কিনা পরবর্তীতে? হুম, ভাই কি বুঝতে পারছেন? আহ, না, আপনার মানে কথাটি আমি আসলে ঠিক বুঝতে পারিনি, শুনতে পাননি? আরেকবার যদি একটু কাইন্ডলি বলতেন। হ্যাঁ হ্যাঁ, অর্থাৎ আমি আমি জানতে চাচ্ছি যারা স্টুডেন্ট ভিসা, আচ্ছা আমি প্রশ্নটা সে প্রথম যেটা সেটা করি। অর্থাৎ মনে করেন যে তার সে মালয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লিকেবল বা এলিজেবল বা সে যোগ্য। হুম, এখন তার কাজ হবে কি করা, ট্রাভেলসে যাওয়া না নিজে নিজে প্রথমে অ্যাপ্লাই করা? এখন তার কাজটা কি, আচ্ছা, আহ, আমি কিভাবে যেটা আগাবে, বলবো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিভাবে আগাবে? মালয়েশিয়াতে আসলে মালয়েশিয়াতে আমি যেটা বলবো সেটা হলো যে আপনার সবচেয়ে ভালো যেটা হয় সেটা হলো আপনার পরিচিত যদি কোনো কোনো ভাই বা কেউ যদি আপনার পরিচিত, আপনার খুবই ভালো খুবই ভালো পরিচিত। এক্সকিউজ মি, আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার শুনতে পাচ্ছি, জি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, তো আপনার যদি পরিচিত বা আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ এখানে স্টাডি ভিসাতে থাকে কোনো ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আর জি মালয়েশিয়াতে একা একা অ্যাপ্লাই করা যায় না, একা একা অ্যাপ্লাই করাটা খুব ঝামেলা। কি কি জি ঝামেলা হয় এখানে আমি 1 2 3 4 দিয়ে বলছি। নাম্বার 1 যে জি ঝামেলাটা সেটা হচ্ছে আপনি ইউনিভার্সিটির সাথে আপনি ইমেল করলে ওরা সহজে আপনাকে রেসপন্স করবে না। এটা হচ্ছে জি 1 নাম্বার সমস্যা। ধরেন আপনার 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 ফাইলটি প্রসেস হচ্ছে, মিডলে কোথাও আটকে গেল, এই যে জি আটকে যে গেল এইটার আপনি সলিউশন পাবেন না সহজে, ঠিক আছে? কারণ আপনি জি তো জি মালয়েশিয়াতে নেই, বা জি ইউনিভার্সিটি আপনাকে রিপ্লাই দিচ্ছে না, বা ইউনিভার্সিটি আপনাকে জি ধরে ধরে বলে দিবে না যে আপনার এখানে লেকিংস আছে ওখানে লেকিংস আছে, এটা বলবে না। একটা কাগজের নাম বলবে যে এই কাগজটা পাঠান, এই কাগজটা আপনি কোত্থেকে জি কিভাবে কার কার সাইন লাগবে, কি কোন ওয়েতে বানাতে হবে, এগুলো তো বলে দিবে না। সো এই জি জি জন্য আপনার যে সবচেয়ে ভালো হয় একা একা অ্যাপ্লাই করা যাবে না। এছাড়াও আরেকটা কারণে একা অ্যাপ্লাই করা যায় না সেটা হলো বাংলাদেশ থেকে মালয়েশিয়ার যে ব্যাংকগুলো আছে এখানে মানে টিউশন ফি পাঠানোটা এটা অনেক ঝামেলা। বাংলাদেশ থেকে ঝামেলা, জি স্টুডেন্ট করে এই জিনিসটা পাঠানো যায় না, অনেক সময় জি লাগে এবং সময় সাপেক্ষ ব্যাপার। সো এই জন্য আমি আপনার ভিসা জার্নিটা যদি আপনি স্মুথ করতে চান তাহলে সবচেয়ে ভালো জি যেটা সেটা হচ্ছে যে আপনার কোনো ভাই বা আত্মীয় যদি কেউ এখানে স্টাডি ভিসাতে থাকে, অন্য কোনো ভিসাতে না। কারণ অন্য জি ভিসাতে থাকলে হয়তো স্টাডি ভিসার যে একটা ব্যাপারটা প্রসেসটা সেটা অবশ্য সে জানবে না, সো স্টেপও নিতে জানবেন, পারবে না। হ্যাঁ, জি কিন্তু আপনার যদি ক্লোজ কেউ থাকে আর সেটা যদি না হয় তাহলে আপনার আসলে একা একা অ্যাপ্লাই করাটা বুদ্ধিমানের কাজ হবে না। কোনো বিশ্বস্ত কোনো এজেন্সি বলেন আর হচ্ছে যে আপনার কনসালটেন্সি ফার্ম বলেন, যদি বিশ্বস্ত হয় আম, ওরকম একজনের কাছে যে এরপরে আপনি কাজ করতে পারেন। এতে করে যদি ওই ফার্মটি ভালো হয়, সৎ হয়, তাহলে কিন্তু আপনার কাজটি খুব সহজ হবে। আর যদি অসৎ জি হয় তাহলে আপনার ভোগান্তিতে করতে হবে। জি যাক, থ্যাংক ইউ। আর একটা প্রশ্ন হলো, যারা ইন্টার এসে মানে এসএসসি পাস করে যাবে তারা তো অবশ্যই যে কোনো কলেজে ভর্তি হবে। আচ্ছা, এরপরে সে সেখানে ব্যাচেলর করবে বা যদি ব্যাচেলর অনুযায়ী করতে চায়, যারা ইন্টার শেষ করে ব্যাচেলরের জন্য যাবে অর্থাৎ অনার্স এর জন্য যাবে, তারা কোন মানের ভার্সিটিতে যাই মানে চয়েস করতে পারবে বা চয়েস অপশন আছে কিনা, বা তার জন্য তার আলাদা কোনো এই দেশের মানে ইন্টারের যেমন আমাদের এ গ্রেড বা সে এ প্লাস এই টাইপের কোনো গ্রেডিং সিস্টেম বা কেমন দরকার, সেক্ষেত্রে তার কেমন যোগ্যতা দরকার? আচ্ছা, এখানে হচ্ছে যে এসএসসি ইন্টারমিডিয়েটের পরে যারা জি হচ্ছে যে ব্যাচেলরে আসতে চাচ্ছেন জি তাদের জি জন্য এখানে আসলে এখানে ইউনিভার্সিটি গুলোর অবস্থানটা একটু বুঝতে হবে। এখানে জি হচ্ছে কিছু ইউনিভার্সিটি আছে হচ্ছে সব দেশে তো পাবলিক ইউনিভার্সিটি থাকে, লাইক আমাদের ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী রাইট ইউনিভার্সিটি, রাইট খুলনা ইউনিভার্সিটি, জি ঠিক আছে? জি এরা এগুলো যেরকম আমাদের পাবলিক ইউনিভার্সিটি,
মালয়েশিয়াতে এরকম অনেকগুলো পাবলিক ইউনিভার্সিটি আছে, পাবলিক ইউনিভার্সিটি পুত্রা ইউনিভার্সিটি। মালায়া, ইউনিভার্সিটি মালায়া, আমি ইন্টারন্যাশনাল ইসলামিক আমার মূল ইউনিভার্সিটি প্রশ্নটা মালয়েশিয়া। এখানে। জি জি হ্যাঁ, হ্যাঁ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়া, এবং ইউটিএম, ওকে। তারপর এরকম অনেকগুলোই আসলে আপনার পাবলিক ইউনিভার্সিটি আছে। তো স্টুডেন্ট আসলে পাবলিক ইউনিভার্সিটিতে আসতে পারে, তবে পাবলিক ইউনিভার্সিটিতে আসার জন্য অবশ্যই তার রেজাল্ট থাকতে হবে ভালো, এবং পাবলিক ইউনিভার্সিটির যে প্রসেসটা একটু লেন্দি হয়, হ্যাঁ, একটু সময় সাপেক্ষ হয়। ওকে, সো এই জিনিসটা মাথায় কেউ যদি একটু অপেক্ষা করতে পারেন। ইউজুয়ালি মালয়েশিয়াতে স্টুডেন্ট ভিসা কমপ্লিট হতে আপনার 1.5 থেকে 2 মাসের মতো সময় লাগে, এর মধ্যেই ফ্লাই করে ফেলতে পারে সাধারণত। জি কিন্তু যারা পাবলিক ইউনিভার্সিটিতে আসছে তাদের সময়টা লাগে 3 থেকে 4 মাস, একটু বেশি সময় লাগে। এবং জি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে অ্যাপ্লিকেশন ফি আছে আলাদা, যেটা প্রাইভেট ইউনিভার্সিটিতে আবার নাই। ওকে, জি জি সো জি পাবলিক ইউনিভার্সিটি গুলোতে যারা আসতে চান তাদের রেজাল্টটা থাকতে হবে ভালো, ভালো বলতে মোটামুটি এই গ্রেডের উপরে থাকলে তাদের চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তবে মালয়েশিয়ার যে এডুকেশন টা, এটা হচ্ছে ইএমজিএস এর হাতে। এডুকেশন মালয়েশিয়া গ্লোবাল সার্ভিস, ইএমজিএস এটা সংক্ষেপে। এই ইএমজিএসই পুরো স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে আপনার যে মনিটর করে, এবং সার্টিফিকেট ভেরিফিকেশন হতে আরম্ভ করে ভিসা স্টিকার লাগানো পর্যন্ত সব দায়িত্ব ইএমজিএস এর। সো ইএমজিএস এর রুলস অনুযায়ী 2.50 এর উপরে থাকলেই যে কোনো স্টুডেন্ট মালয়েশিয়াতে আই মিন স্টাডি করার জন্য অ্যাপ্লাই করতে পারে, কোনো সমস্যা হচ্ছে না। 2.50, অর্থাৎ 2.50। 2.50, কারেক্ট। থ্যাংক ইউ জি জি 2.50 এটা হলো ইএমজিএস এর নিয়ম, যে 2.50 জি এর উপরে থাকলে তাহলে একটা স্টুডেন্ট মালয়েশিয়াতে স্টাডি ভিসা অ্যাপ্লাই করতে পারবে। বাট এখানে যখন থ্যাংক ইউ। আপনি পাবলিকে ঢুকবেন তখন ওরা 2.50 আপনাকে অ্যাকসেপ্টই করবে না, ঠিক আছে? এটা না আবার না না। ইউনিভার্সিটির নিজস্ব চয়েস আছে। আবার ইউনিভার্সিটি চাইলে জি জি 2.50 এর উপরে বা ওখান নিতে পারে, এটা ইউনিভার্সিটির ইচ্ছা। কিন্তু যখন রেজাল্ট 2.0 হয়ে যাবে তখন ইউনিভার্সিটি চাইলেও ইএমজিএস এখানে বাধা দিবে, বলবে যে কেন 2. এই স্টুডেন্ট তো আসলে মানে এত ভালো স্টুডেন্ট না ইন্টারন্যাশনালি পড়ার জন্য। জি ওরা এরকম জি করে আর কি। তো এখন এই হচ্ছে ব্যাপার। এখন সবচেয়ে আসলে বড় কথা প্রাইভেট হলো যে যদিও যদি 2.50 থাকে, সেক্ষেত্রে যদি মানে তাদের যে চাহিদা সে অনুযায়ী যদি এর চাইতে আপগ্রেডের তারা স্টুডেন্ট পেয়ে যায়, তখন তার 2.50 স্টুডেন্টকে টানবে না। হবে না, রাইট রাইট। আর পাবলিক ইউনিভার্সিটি আমাদের দেশেও কিন্তু সেমই, অনেকে জি জি প্লাস জি পাওয়া স্টুডেন্ট বাদ পড়ে যায়, ঢাকা ভার্সিটিতে চান্স পায় না। জি জি এগুলার কারণ কিন্তু এটাই যে আমি ভালো পেলে আমি জি কেন জি রাইট এটা একটু দুর্বল আছে তাকে নেব। ওকে, আরেকটা বিষয় জি হলো জি এখানে রাইট প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আবার দুই ধরনের। এক জি ধরনের প্রাইভেট, আমাদের দেশে যেরকম প্রাইভেট ইউনিভার্সিটি গুলো কিন্তু দুই ধরনের আছে। একটা হচ্ছে যে জি নর্থ সাউথ ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট রাইট, ইউনিভার্সিটি, ঠিক আছে? তারপরে হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটি, এগুলি কিন্তু মানে একটা প্রথম ক্যাটাগরি সারি এবং জি 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 এবং দ্বিতীয় সারির। হ্যাঁ, জি এখানে আবার প্রথম সারি, দ্বিতীয় সারি, আবার তৃতীয় সারিও আছে, ঠিক আছে? জি জি এখানে জি খরচের ক্ষেত্রে না, প্রথম সারির যে খরচটা সেটা অনেক বেশি। লাইক জি আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটির কস্টিংটা কিন্তু অনেক বেশি, অথবা ব্র্যাক ইউনিভার্সিটির কস্টিংটা কিন্তু অনেক রাইট বেশি থাকে অন্যান্য ইয়ে থেকে জি জি 2-3 গুণ। এখানেও ঠিক এরকম ভাবে টেইলর্স ইউনিভার্সিটি, সানওয়ে ইউনিভার্সিটি, তারপরে ইন্টি ইউনিভার্সিটি, জি তারপর হচ্ছে সেগি ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো, এপিইউ এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটি গুলো খুবই টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, এবং এদের কস্ট অনেক বেশি থাকে এবং জি লেখাপড়ার চাপটাও অনেক বেশি থাকে। এরপরে জি আসলে জি ভাই জি মিড ক্লাসের ইউনিভার্সিটি গুলো, সেগুলো হচ্ছে কি আপনার খরচটা কিছুটা কম থাকবে। আমি হলো খরচের দিক জি থেকে কিন্তু আপনার মিড এবং হাই এগুলো বলতেছি। তো এগুলোর মধ্যে হচ্ছে যে খরচটা আপনার একটু কম থাকে, এবং ক্লাসের লোডটাও একটু কম থাকে। মানে জি জি স্টুডেন্টকে আসলে ক্লাসের লোডটাও কম জি থাকে। জি আমরা এখানে মাহমুদুল এমন হাসান, কিছু আমি আপনাকে এখানে একটু থামাই আমাদের দর্শকদের উদ্দেশ্যে। সেই দর্শক মন্ডলী, আপনারা যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন, অনেকে কমেন্টস করেছেন, যারা কমেন্টস করেছেন আমি শুধু তাদের এখন নামগুলো বলবো, কমেন্টস গুলো পরে পড়বো। আহসান আহমেদ রিমন করেছেন, আব্দুল্লাহ সাদ করেছেন, আহ মোহাম্মদ রফিক, তিনি আমাদের কমেন্টস করেছেন। তারপরে রাজভাইয়ের সন্তান আমরা প্রবাসী, তিনি করেছেন, এবং রিপন মিয়া করেছেন।
আর এসে অন্যান্য যারা করেছেন আপনারা কমেন্টস করতে থাকুন, আর যারা যুক্ত হবেন তাদের যদি কোনো কমেন্টস করা থাকে, যদি কোনো প্রশ্ন থাকে, আমরা প্রশ্নগুলো প্রত্যেকের প্রশ্ন, সেটা অনুষ্ঠানের পক্ষে বিপক্ষে অথবা যদি কোনো প্রশ্ন থাকে আমরা প্রত্যেকের প্রশ্ন পড়ার চেষ্টা করব এবং আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। জি, মাহমুদুল হাসান ভাই একটু সংক্ষেপ করে যদি ওই অ্যান্সার গুলো করতেন। একজন স্টুডেন্ট যখন তার প্রসেসটা শুরু করবে, প্রসেস থেকে নিয়ে তার কতদিন সময় লাগবে একটা স্টুডেন্ট ভিসা পাওয়ার ক্ষেত্রে? এটা অলরেডি আমি উত্তরটি দিয়ে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, জি 1.5 মাস থেকে 2 মাসের মধ্যে একটা স্টুডেন্ট 1.5 মাস এখানে ফ্লাই জি করতে পারে। হ্যাঁ, জি অ্যাজ জি ইউজুয়ালি, বাট কেউ যদি জি পাবলিক ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে সেটা একটু ডিফারেন্ট, টাইমটা বেশি লাগে। একটু জি 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 জি। জি আরেকটা ভাই, আরেকটা বিষয় হচ্ছে হলো আহ, এই যে যারা ওইখানে মনে করেন একজন স্টুডেন্ট সে মালয়েশিয়ায় গেল, সে ব্যাচেলারে ভর্তি হলো, ভর্তি হওয়ার পরে যারা ব্যাচেলার ভর্তি হবে তাদের কি কাজের পারমিশন আছে, বা সাপ্তাহিক বা মাসিক এত ঘন্টা ডিউটি, এত ঘন্টা সে পার্ট টাইম করতে পারে, এমন কোনো নিয়ম কানুন আছে? এটির উত্তর আমি অলরেডি দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে ওয়ার্ক পারমিট ছাড়া অন্য কোনো ভিসাতে কেউ যদি আসে তাহলে তার আসলে কাজের জি কোনো পারমিশন সরকার কর্তৃক আসলে না থাকে না, না না, গভর্নমেন্ট কর্তৃক এটা থাকে না। কোরিয়াতে বাট কোরিয়াতে যেমন জি কোরিয়াতে যেমন সপ্তাহে 20 ঘন্টা একটা না না, এটা দেওয়া এটা আছে মালয়েশিয়াতে, নতুনদের জন্য। এটা আচ্ছা এটা এটা মালয়েশিয়াতে মালয়েশিয়াতে নেই। নেই। জি 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 মালয়েশিয়াতে জি শুধুমাত্র যারা ওয়ার্ক পারমিটে আসে তারাই কাজ করার অনুমতি সরকার কর্তৃক পেয়ে থাকে। আই মিন গভর্নমেন্ট যে কাছে একটা কোন স্টুডেন্ট লিমিটেশন, কাজ এলাও নেই? কোন স্টুডেন্ট এবং প্যারেন্টস কেউ কাজের কোনো অনুমতি পাবে না। বাট এখানে সবাই কাজ বুঝতে করতে পারে, পারলাম। যেমন অন্যান্য দেশে যেরকম ওইভাবে সুযোগ দেয়, আবার জি রুলস গুলো এনফোর্সও করে অনেক স্ট্রংলি, যে কেউ যদি না জি মানে জি জি সেই ক্ষেত্রে কিন্তু মনিটর করা হয়। এখানে আবার সেটা জি অনেক কম, জি 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 এই জন্য হুম। সবাই কাজ করতে পারে। এমনি এমনি সাধারণত স্টুডেন্টরা তো কাজ করে সম্ভবত। সবাই সবাই সাধারণত সবাই কাজ করে যারাই আছে। সেক্ষেত্রে সরকার তো বিষয়টা জানে মনে হয়, তেমন মানে তেমন একটা অভিযান মানে নাই। আসলে ওরকম নাই, ঠিক আছে, মাঝে মাঝে জি একটু করে, আবার দেখা গেল নাই। কারণ সরকার যদি নর্মাল আসলে করে যায়। চাইতো, আসলে যদি হ্যাঁ, চাইতো তাহলে সরকার, করতে পারতো, তাহলে তো এটা মানে কেউই করতে পারতো না, করতে তাই না? পারতো কিন্তু না। জি সরকার জি ওইভাবে চায়ও না আসলে। জি জি। জি ভাই, একজন স্টুডেন্টের প্রসেস ফি সহ একটা স্টুডেন্ট বিষয়ের জন্য তার কত খরচ হতে পারে, বা টিউশন ফিটা কেমন, এই বিষয়গুলো যদি একটু টাচ করতেন। হ্যাঁ, এখন টিউশন ফির জন্য অনেকগুলো ভেরিয়েন্টের উপরে আসলে টিউশন ফিটা ডিপেন্ড করে। যেমন জি 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 ফার্স্ট অফ অল আপনি কোন ইউনিভার্সিটিতে পড়বেন, প্রথম কথা, জি সেটার উপরে আপনার টিউশন ফি কমবে না বাড়বে এটা ডিপেন্ড করছে। 2 নাম্বার, জি আপনি কোন প্রোগ্রামে পড়বেন। লাইক সায়েন্সের প্রোগ্রামগুলো বা সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেখানে কিন্তু টিউশন ফিটা বেশি হয়। কমার্সের সাবজেক্টগুলোতে টিউশন ফিটা অপেক্ষাকৃত কম হয়। আমাদের বাংলাদেশে লাইক দিস, সায়েন্সে যারা পড়ে তাদের কিন্তু এডুকেশনাল কস্টটা একটু বেশি হয়, যারা আর্টস জি কমার্সে পড়ে তাদের কম্পারেটিভলি কম হয়। তো এখানেও জি ঠিক জি এরকম হয়। তবে বর্তমানে যেহেতু রিঙ্গিতের রেটটা অনেক বেড়ে গেছে, এখন বর্তমানে 1 রিঙ্গিত সমান প্রায় 31 টাকা 50 পয়সা এরকম। ফলে জি মালয়েশিয়াতে আপনি যদি 1 বছরের খরচ দিয়ে আপনি যদি আসতে চান, মানে 1 বছরের টোটাল কস্ট মোটামুটি 5.5 থেকে, মানে এটা এখানে আবার আপনার এটাও আছে, সে কি ডিপ্লোমা আসবে না ব্যাচেলর আসবে না মাস্টার পিএইচডি, এক একটা কিন্তু টিউশন ফি আবার এক এক রকম। এক রকম। হ্যাঁ, অন এভারেজে আপনার 4.5 লক্ষ টাকা থেকে আপনার 7 লক্ষ টাকার মধ্যে লাগে 1 বছরের খরচ। এক এর মধ্যে বছরের খরচ সহ? হ্যাঁ, এক এর বছরের মধ্যে খরচ। এর মধ্যে তো তার থাকা খাওয়াটা তো ভিন্ন, এটা শুধু আমি প্রাতিষ্ঠানিক। ইউনিভার্সিটি, অনলি অনলি জি ইউনিভার্সিটি, এখানে আপনার ও আপনার আচ্ছা, এয়ার টিকেট বা এগুলো কিন্তু ইনক্লুডেড না, ও ঠিক আছে। এগুলো ইনক্লুড না? না 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 না, এটা শুধু ইউনিভার্সিটির খরচটা আমি বললাম আচ্ছা যে আচ্ছা, 4.5 জি জি লক্ষ থেকে 6.5 লক্ষ বা 7 লক্ষ টাকার মধ্যে ইউনিভার্সিটি ভেদে। এখন কেউ যদি টেইলর্সে আসে তাহলে তার 8 থেকে জি 9 লক্ষ টাকা লাগবে। কেউ যদি একটা মিড জি জি রেঞ্জের ইউনিভার্সিটিতে আসে তার তাহলে 5 থেকে 6 লক্ষ টাকা লাগবে। এজ ইউজুয়ালি জি এভারেজে 5 থেকে 6.5 লক্ষ বা 6 লক্ষ টাকার মধ্যেই আসলে খরচটা হয়ে থাকে আসলে ইউনিভার্সিটির জি জি খরচটা। জি জি। আচ্ছা, আরেকটা বিষয় ছিল, এই যে যারা ব্যাচেলার করবে, আমাদের দেশের মতো কি ওইখানে ব্যাচেলার 4 বছরের এরকম? না না, আমরা মালয়েশিয়াতে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে ব্যাচেলর 3 বছরের। তবে তিন আপনার বছর আবার কয়েকটা ইউনিভার্সিটি আছে যাদের ক্ষেত্রে ব্যাচেলর হচ্ছে 4 ইয়ার্স এর। আবার কিছু কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলো 4 ইয়ার্স ছাড়া হয় না। সেখানে ওই জি ইউনিভার্সিটি গুলাতে অন্যগুলা সব 3 বছরের হলেও ওই স্পেসিফিক আপনার কিছু প্রোগ্রাম আছে, ওগুলো আপনার 4 বছরই লাগে এবং 4 বছরই পড়ে। জি কিন্তু ম্যাক্সিমাম জি এজ
অন এভারেজে সবই 3 বছরের আপনার ব্যাচেলর প্রোগ্রাম, যদি সে মেইন প্রোগ্রামে ঢুকতে পারে। আবার যদি ইংলিশ না দিয়ে আসে তাহলে ইংলিশের জন্য যে সময়টা যাবে এটা আবার অতিরিক্ত যাবে। ওকে। জি জি ভাই, আর আর একটা প্রশ্ন হলো, আহ মানে সেশনটা মানে কেমন, অর্থাৎ আমাদের এখানে যেমন মার্চের আসে আসে 3 মাস পর পর সেশনটা হ্যাঁ, মানে হ্যাঁ, ঢুকাই সেমিস্টার স্টুডেন্টদের, তো সেমিস্টার বলতে সেক্ষেত্রে যেটা বোঝাচ্ছেন সেমিস্টার। আর কি। হ্যাঁ, জি হ্যাঁ, হ্যাঁ, জি আপনার মালয়েশিয়াতে আসলে কি এক এক ইউনিভার্সিটির এক 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 সময় আপনার সেমিস্টার থাকে। তবে সাধারণত জি, পাবলিক ইউনিভার্সিটিতে ইয়ারলি 2টা সেমিস্টার থাকে এবং দুইটা প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে ইয়ারলি 3টা সেমিস্টার থাকে। 3টা সেমিস্টার বলতে সেমিস্টার। এখন এক এক ইউনিভার্সিটির সেমিস্টার এক এক রকম। কোনো ইউনিভার্সিটি জানুয়ারি ফেব্রুয়ারি আছে, তারপরে এপ্রিল মে আছে, আবার সেপ্টেম্বর। তবে সেপ্টেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি সেশনটা সব ইউনিভার্সিটিতেই আছে এবং মাঝেরটা জি জি, অনেকেরটা জুন জুলাইতে, অনেকটা মে জুন, অনেকেরটা অগাস্টে, থ্যাংক ইউ। মানে একটু 1-2 মাসে এদিক জি সেদিক জি, হয় আর কি। এটা তবে ঠিক। সারা বছর জি, ভরেই যে কোনো সময় অ্যাপ্লাই করা যায়, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আরেকটা বিষয় ছিল যে এই যে একটা আমরা শুধু দর্শক মন্ডলী, আপনারা নিশ্চয়ই যারা লাইভটা দেখছেন অথবা পরবর্তী দেখবেন, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি। একজন স্টুডেন্ট তার কি যোগ্যতা থাকলে আসতে পারবে, সেখান থেকে আমরা কিন্তু এখন ব্যাচেলারে ঢুকে গেছি। এখন কিন্তু আমরা যাব যে সে তার থাকা খাওয়ার পরিবেশ কি বা কত টাকা খরচ হতে পারে, কিন্তু আপনারা এক্স্যাক্টলি একটা মানে একটা ধারণা পাবেন যে তার প্রাতিষ্ঠানিক, মাহমুদুল হাসান ভাই প্রাতিষ্ঠানিক কত খরচ হতে পারে সেটা একটা ধারণা দিয়েছেন, এবং থাকা খাওয়ার জন্য কত খরচ হতে পারে এখন আমরা সেই আলোচনাটা যাবো। জি মাহমুদুল হাসান ভাই, বিষয়টা হচ্ছে না, যেহেতু আমাদের তো সবকিছু চিন্তা করেই একজন স্টুডেন্টকে বাইরে যেতে হয়, তো সেক্ষেত্রে যারা সেখানে থাকবেন, আপনি তো নির্দিষ্ট করে বলতে পারবেন না, কারণ এক একজনের লাইফ স্টাইল এক এক রকম, কেউ 4 স্টার রাইট। হোটেলেও থাকতে পারে, কিন্তু সাধারণত একজন স্টুডেন্টের থাকা এবং খাওয়ার পারপাস মানে কেমন খরচ হতে পারে? এখানে একটু একটা বিষয় যেটা বলছি সেটা হলো যে এখানে আপনার হচ্ছে যে আপনার থাকার জন্য এক রুম, আপনি যদি শেয়ার্ড রুমে থাকেন তাহলে আপনি 350 থেকে 400 রিঙ্গিতে আপনি থাকতে পারবেন, আপনার থাকাটা হয়ে জি যাবে যদি শেয়ার্ড রুমে থাকেন। আর যদি সিঙ্গেল রুম নিয়ে আপনি থাকতে চান সেই ক্ষেত্রে 600 রিঙ্গিত আপনার মোটামুটি লাগবে। ঠিক আছে। জি তো এটা হলো থাকা গেল। আর জি আর খাওয়া হচ্ছে এখানে আপনি 3 বেলার মিল, অন্য কিছু না। এখন কেউ যদি বাইরে বেরোয় আপনি আপনার হ্যাঁ, হচ্ছে জি যে 5 জি, স্টার আমরা হোটেলে সেগুলো খায় আলোচনা করবো না, কারণ এক ওগুলো একজন আলাদা স্টাইল এক বিষয়। এক রকম হতে পারে। জি জি হ্যাঁ, 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 আপনার 3 টাইমস যে মিল আমরা যেটা আমাদের বেসিক খাবার হিসেবে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং রাতের জি ডিনারটা যে করি সেটা যদি একজন করে তাহলে 350 থেকে 400 রিঙ্গিতের মতো সে আসলে আপনার এই 3 বেলা ফুডটা তার হয়ে যাচ্ছে। তাহলে জি জি 400, 400, 800, 700 থেকে 800 রিঙ্গিতের মধ্যে তার থাকা এবং খাওয়া হয়ে যাবে। এর অন্য কোনো ফি বাদে আর কি। মোটামুটি এটা জি জি জি, একজন যদি করে চলে তাহলে এভাবে চলতে পারে, এটা মিনিমাম। চলতে পারে। জি, থ্যাংক ইউ। ভাই আর একটা প্রশ্ন হলো, ব্যাচেলার ঢুকলাম, ব্যাচেলার শেষ করলাম অথবা মাস্টার্স ঢুকলাম, শেষ করলাম, এরপরে আমি যদি মালয়েশিয়ায় জব করতে চাই, সে অপরচুনিটিটা কেমন, বা আমি কোন সেক্টরের জব গুলো পাওয়ার সম্ভাবনা থাকে? আচ্ছা, আমি শুরুতে একটা ইনফরমেশন একটু একটু দিতে চাচ্ছি, সরি, জি, সেটা হচ্ছে যে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টরা কিন্তু তাদের ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারে। ঠিক আছে। ও তাদের সবাইকে তাদের নিয়ে আসতে বাচ্চা, পারবে? হ্যাঁ সবাইকে, তার মানে আপনার 17 বছরের নিচে তার যে বাচ্চা আছে তারা, তারপরে স্পাউস এবং মা বাবা, ঠিক আছে, জি এদের আনতে পারে। জি জি সো এটা একটা একটা বিগ অপরচুনিটি, এটা শুধু মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য। এবং আরেকটা বিষয়, জি মাস্টার এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি লাগে না যদি তাদের এমওআই থাকে। এমওআই, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন ইন ইংলিশ, এটাকে এমওআই বলে হ্যাঁ, আসলে। এটা হচ্ছে আমাদের বাংলাদেশে যে কোনো ইউনিভার্সিটি থেকেই পড়ুক না কেন এই এমওআইটা ইউনিভার্সিটি দেয়। সো তাদের জি অন্য জি, কোনো আইএলটিএস বা অন্য কিছু লাগছে না। ওকে, আচ্ছা আমি আচ্ছা তাহলে আচ্ছা, কোশ্চেনটায় চলে আসতেছি। সেটা হলো জি যে আসলে এডুকেশনটা কমপ্লিট করার পর এখানে জব অপরচুনিটি অথবা কেরিয়ারটা কেমন হয়। জি জি, আমি রাইট। একটু জানতে চাই, আমাদের দেশে অনেক আবল তাবল সাবজেক্টে আমরা পড়ি, হ্যাঁ, কিন্তু জি, মালয়েশিয়াতে কোনো এক্সট্রা এমন কোনো সাবজেক্টে আসলে পড়ানোই হয় না যে সাবজেক্টের আসলে কোনো ভ্যালু নেই। ওকে। রাইট। সো জি, এখানে এখানে সাবজেক্ট খুবই মানে একেবারে মানে করা দেওয়া, আপনি ফিক্সড যে করে দেওয়া। আপনি যেহেতু টাচ করছেন মূল জায়গা, আমি একটু যে একটা জায়গায় হিট করি। আমরা যেমন হ্যাঁ প্লিজ। অনার্স করি বা মাস্টার্স করি, আমি যেমন সমাজবিজ্ঞান অনার্স মাস্টার্স করছি, কিন্তু আমি জানি না হ্যাঁ, যে আমি এর পরবর্তীতে কাজ পাবো কিনা, আমার কিন্তু সেই কি করবার করবেন। সেই আশা লাগছে। হ্যাঁ, তো রাইট। আমি রাইট, যেমন, আপনি এটা হিট করছেন, এখান থেকে শুরু করেন আবার। জি রাইট, হ্যাঁ ভালো সেটাই। লাগছে আপনার যেমন কথাটি। বাংলাদেশে আপনার সমাজ কল্যাণের উপরে মানে স্টুডেন্টরা পড়ে,
ঠিক আছে, এই সমাজ জি কল্যাণ আসলে কোথায় কল্যাণ হয় আই ডোন্ট নো আসলে। তো জি জি মালয়েশিয়াতে আসলে এরকম সমাজ কল্যাণ বা এই টাইপের জিনিসপত্র মানে সাবজেক্ট আসলে পড়ায় না এখানকার জি জি পড়াশোনা। এবং দেখেন আমাদের বাংলাদেশে ইএমবিএ আছে একটা, দেখবেন এক্সিকিউটিভ এমবিএ, রাইট? জি জি মালয়েশিয়াতে কোনো এক্সিকিউটিভ এমবিএ নেই। এক্সিকিউটিভ হ্যাঁ এমবিএটা হ্যাঁ হ্যাঁ বাংলাদেশে থাকার এইটাই কারণ যে আমাদের বাংলাদেশে যে রানিং এমবিএ গুলো আছে সেটা আসলে জি প্রফেশনাল না। মানে একজন জি স্টুডেন্ট যখন এমবিএ কমপ্লিট করছে, সে যখন জবে ঢুকছে তখন তার যে জি প্রফেশনাল লাইফ এবং তার যে একাডেমিক যা সে শিখলো সেটার সাথে সে জি অ্যালাইন করতে পারতেছে না। ফলে রাইট নতুন রাইট একটা রাইট সাবজেক্ট তৈরি হয়েছে, আই মিন প্রোগ্রামে তৈরি হয়েছে এক্সিকিউটিভ এমবিএ। যেন এক্সিকিউটিভ মানে আপনি যখন আপনার যে আপনার প্রফেশনাল লাইফে যে রেসপন্সিবিলিটি গুলো থাকবে ওটার সাথে অ্যালাইন করে একটি প্রোগ্রাম করা হয়েছে। এবং অনেক প্রফেশনাল আমাদের ডিগ্রি আছে আমাদের বাংলাদেশ, যেটা এক্সট্রা ভাবে নিতে হয়। জি মালয়েশিয়াতে একাডেমিক পড়াটাই হচ্ছে আসলে প্রফেশনাল স্টাইলে পড়ানো হয়, ঠিক আছে? এখানে রিয়েল জি জি টাইম কেস স্টাডি গুলোই এখানে আসলে ই করা হয়, স্টাডি করায় করায় আসলে পড়ানো হয়। যদি কোনো জি স্টুডেন্ট খুব ভালোভাবে এখানে পড়াশোনা করে বের হতে পারে, তাহলে জি নট অনলি ইন মালয়েশিয়া, তার জন্য জি সারা পৃথিবী ওপেন। সে যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবে থ্যাংক ইউ যদি সে এখানে ভালো করে পড়াশোনা করে, ঠিক জি আছে? জি এখন জি এই ক্ষেত্রে মালয়েশিয়া জি, এখন মালয়েশিয়া প্রশ্নটা হলো যে সে যদি মালয়েশিয়া স্টে করে, সে স্টে পড়া করে শেষ কোনো করে, সমস্যা নেই। জি সে হ্যাঁ বিভিন্ন এখানে অনেক পৃথিবীর সকল প্রায় অনেক অনেক বড় বড় প্রতিষ্ঠানগুলোর এখানে অফিস আছে, ঠিক আছে? জি তো জি এখানে সে অ্যাপ্লাই করতে পারে এবং তার যোগ্যতা দক্ষতা অনুযায়ী সে অবশ্যই এখান থেকে জব পাবে। এবং এখানে বাংলাদেশিরা প্রতিটা সেক্টরে প্রচুর বাংলাদেশি এখানে জব করে, অনেক টপ টপ লেভেলে। থ্যাংক ইউ থ্যাংক ইউ জি মোটামুটি আমরা দর্শক মন্ডলী আমরা আলোচনা এই পর্বে প্রায় 36 মিনিট আমরা স্টুডেন্ট বিষয় সম্পর্কে আলোচনা করেছি। যদি এখন আমাদের প্রশ্ন বাকি আছে, তারপরেও আপনারা যারা কমেন্টস করছেন আমরা কিন্তু দেখছি আমাদের জাবেরও সে অলরেডি কমেন্টস করেছেন। যারা যারা কমেন্টস করছেন আমরা প্রত্যেকের প্রশ্ন কমেন্টস গুলো পড়বো। আর যদি কারো প্রশ্ন থেকে থাকে আপনারা এখন প্রশ্নগুলো করতে পারেন। স্টুডেন্ট বিষয় সম্পর্কে যখন আলোচনা শেষ হবে তখন আমরা আমাদের মাহমুদুল হাসান ভাই থেকে সেই প্রশ্নগুলো উত্থাপন করে আপনাদেরকে জবাব দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা জব বিষয়ের জন্য রমজানের কাছে যাব। তারপরে ইনশাল্লাহ আমরা ফিনিশিং দিব। জি মাহমুদ ভাই, এই ক্ষেত্রে মোটামুটি আপনি তো স্টুডেন্ট বিষয়ে সেখানে গিয়েছেন। মোটামুটি আমরা স্টুডেন্ট বিষয় সম্পর্কে যেহেতু একটা একটা অনুষ্ঠানটা দীর্ঘ 3 ঘন্টা আলোচনা করা যাবে না, কিন্তু আপনি যেই গোছালো বা যেই সুন্দরভাবে আপনি আলোচনাটা করেছেন, আমরা আমার আমার একটা ধারণা যে এর দ্বারা সবাই উপকৃত হবে ইনশাল্লাহ। তো তারপরেও আমরা যদি কেউ বিস্তারিত আরো জানতে চান তাহলে আমার ইনবক্সে অথবা মাহমুদুল হাসান ভাইয়ের ইনবক্সে আপনারা যোগাযোগ করতে পারবেন। আপনারা যদি মনে করেন যে মাহমুদুল হাসান ভাইয়ের সঙ্গে কিভাবে যোগাযোগ করতে হবে আমি করাই দিব, সমস্যা নেই। কারণ আমরা আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্যই হলো আপনারা আসলটা জানেন এবং সেই তথ্যগুলো আপনারা নিয়ে উপকৃত হন। এর জন্য আমরা আমরা কোন এজেন্টের মানে মানে যেটা মিডিয়া বলে আমরা সেই মিডিয়ায় কাজ করছি না। আমরা মূলত অথেন্টিক বা একবার অরিজিনাল তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি। তবে সেক্ষেত্রে যেহেতু মাহমুদুল হাসান ভাই উনি স্টুডেন্ট বিষয়ে সেখানে আছেন, তিনি একজন লেকচারার, মোটামুটি মাশাআল্লাহ তিনি ভালো একটা র্যাঙ্কিং এ আছেন। তো সেক্ষেত্রে আপনারা মাহমুদুল হাসান ভাইয়ের অভিজ্ঞতা থেকে আপনারা অনেক উপকৃত হবেন যদি আপনারা একটু সিদ্ধান্ত নেন। যদি আপনারা তার সঙ্গে স্টুডেন্ট যেতে চান, আমার একটা সবচেয়ে বেশি ভালো লাগছে, আমি নিজেই মুগ্ধ যে বাস্তবিক যে লেখাপড়াটা করার পরে যে কোনো সাবজেক্ট আমি শেষ করব, লেখাপড়া শেষ করব, সে সাবজেক্ট রিলেটেড যদি আমি চাকরির নিশ্চয়তা না থাকে তাহলে আমি কেন সেই সাবজেক্ট নিয়ে পড়বো। তবে বিদেশের ক্ষেত্রে যদি আপনারা যেতে পারেন এবং এখানে পয়েন্টও দেখেন মাত্র 2.50 পয়েন্ট যদি আপনার থাকে আপনি মালয়েশিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো এক্ষেত্রে এখন আমরা মোটামুটি একটা ধারণা পাওয়ার পরে আপনার থেকে আপনার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স শুনে আমরা ইনশাল্লাহ কমেন্ট বক্সে যাব। মোটামুটি আপনি কিভাবে গিয়েছিলেন এবং যারা আছে এখন আমরা বাস্তব ভিত্তিক ওইখানে যারা স্টুডেন্টরা কিভাবে আছেন, তাদের পরিস্থিতি কি, এই বিষয় নিয়ে 5 মিনিট যদি আপনি একটু বর্ণনা করতেন। হ্যাঁ, আমি আপনার একটি আমি অভিজ্ঞতা এখানে শেয়ার করব হচ্ছে এটা যে সর্বপ্রথম যে অভিজ্ঞতাটা আমি শেয়ার করতে চাই, মালয়েশিয়াতে আমি যে স্টুডেন্ট গুলোকে দেখি প্রায় 70 থেকে 80% স্টুডেন্টরাই মিসগাইডেড হয়ে আমাদের বাংলাদেশ থেকে আসে, মিস ইনফরমেশন পেয়ে রাইট। বাংলাদেশ থেকে অনেকে জি আসার পর অনেক কিছু জানেই না যে এটা এক্সিস্ট করে বা এটা ছিল, কখনো শুনেই নি সে, জি অথচ সে চলে আসছে।
অনেক সময় আবার যে জিনিসটা হয় এখানে টিউশন ফির একটা ব্যাপার থাকে বা যে পেমেন্টের যে ইস্যুগুলা আপনার দেখা যাচ্ছে যে আপনাকে জানানো হলো এই পেমেন্ট, আপনি আসার পরে দেখলেন যে হয়তোবা ওই পেমেন্ট গুলো ওইভাবে পেমেন্ট করাই হয়নি, ঠিক আছে? ফলে আপনার আবার আপনি যদি কন্টিনিউ করতে চান আপনার আবার পেমেন্ট করতে হবে। আমাদের বাংলাদেশি স্টুডেন্টরা এখানে সবচেয়ে বেশি অবৈধ হয়ে যায় একমাত্র মিসগাইডেড হওয়ার জন্য, আর কোনো কারণ নেই। এত বাংলাদেশিরা আসলে এত খারাপ না যে আইসেই অবৈধ হয়ে যেতে, অবৈধ হওয়ার জন্যই আসে, ব্যাপারটা এমন না। হ্যাঁ, যে আমি অবৈধ হওয়ার জন্যই আমি আসছি আর পড়াশোনা করবো না, অবৈধ থাকবো, নো। অধিকাংশই স্টুডেন্টরা আমরা বাংলাদেশিরা এতটা খারাপও না, ঠিক আছে? কিন্তু আমি যখন মিসগাইডেড হয়ে গেলাম, আমি আমার বাড়ির সবকিছু বিক্রি করে আমি হচ্ছে 6 লাখ টাকা দিয়ে, বা আমি সবকিছু বিক্রি করে, বা অনেক অসৎ উপায় যারা অবলম্বন করে এরা মানে মিসগাইডেড যেটা হয় সেটা হলো যে তারা বলতেছে হ্যাঁ এই টাকা আমি দিলাম, আপনার এত 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 এটা এই জায়গায় খরচ হবে। আসার পরে দেখলেন ওই টাকাটা আপনার ইউনিভার্সিটিকে পে করা হয়নি, তখন তো আপনি তো আলটিমেটলি অবৈধ। কারণ আপনার যদি বৈধ থাকতে হয় তাহলে এই টাকাটা আপনার আবারও পে করতে হবে। আপনি আবার কোথেকে পে করবেন? আবার বাংলাদেশ থেকে আপনার টাকা আনা হয়তো আপনার জন্য পসিবল না। সো এখন ওই ক্ষেত্রে কি হয়, এভাবেই আমাদের স্টুডেন্ট গুলো অবৈধ হয়ে যাচ্ছে একেবারে। মানে এটা হলো আমার একেবারে পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি যে মিসগাইডেড এবং মিস ইনফরমেশন দুইটাই আসলে বাংলাদেশি স্টুডেন্ট গুলো এখানে হচ্ছে। আর আমি হচ্ছে জবের ক্ষেত্রে আমি একটা জিনিস বলবো, যারা ইংরেজি মোটামুটি ভালো বলতে পারে তাদের জবের কোনো অভাব হয় না এখানে। অনেকে বলে মালয়েশিয়াতে জব নেই, বাট আসলে সেটা না। আপনি যদি আপনার স্কিল থাকতে হবে, সেই স্কিলটা আপনার হোক ইংলিশের উপরে হোক যে কোনো একটা কর্মের উপরে। আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যারা এই যে আমাদের দেশে যারা ইলেকট্রিশিয়ান আছেন, তারপর প্লাম্বার্সরা আছেন, এরা আছেন না যারা প্লাম্বিং এর কাজ পারেন বা এই টাইপের হাতের কাজ যারা মোটামুটি জানেন, হ্যাঁ, এদের আসলে যে কি পরিমাণ টাকা এটা আপনার ধারণা করার বাইরে। 10 মিনিটের একটা কাজ করে সে 100 রিঙ্গিত পেয়ে যায়, 15 মিনিটের একটা কাজ করে সে 100 রিঙ্গিত পেয়ে যায়, ঠিক আছে? যেটা আপনি ভালো একটা অফিসে জব করে এত টাকা পাবেন না, ইনকাম করতে পারবেন না। সো এখানে হাতের কাজ যারা একটু জানে এবং ল্যাঙ্গুয়েজটা মানে ইংলিশ অথবা মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ দুইটার একটা যদি মোটামুটি ভাবে জানা যায় তাহলে তার এখানে আর ফিরে তাকানোর কিছু নেই। যাক, মাশাআল্লাহ, থ্যাংক ইউ ভাই। আপনার থেকে আরো আপনার আলোচনা অনেক সমৃদ্ধি হয়েছে আশা করি, এবং যারা দেখছেন তারা সত্যি উপকৃত হচ্ছেন। তবে আমরা আপনার কাছে আবারও ফিরে যাব যদি কোনো কোশ্চেন থাকে। আহ আমরা তেমন প্রশ্ন দেখছেন, আপনি যেভাবে বর্ণনা করতেছেন সেভাবে সবাই আপনাকে ধন্যবাদ জানাচ্ছে। তো মনে হয় কারো ওরকম প্রশ্ন নেই। তারপর আমি একটু যাচ্ছি। দর্শক মন্ডলী, আপনারা যারা এখন প্রশ্ন করতে চাচ্ছেন, আমরা এখন আপনাদের পর্বে যাচ্ছি। এরপরে আবার আমরা জব বিষয়ে যাব, যেহেতু আমাদের স্টুডেন্ট বিষয় নিয়ে মোটামুটি একটা আলোচনা শেষ হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে এখন করতে পারেন। আমি প্রত্যেকের কমেন্টস গুলো এখন দেখবো এবং সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের সম্মানিত অতিথি জনাব মাহমুদুল হাসানের কাছে আমরা সেটাই উপস্থাপন করব। তো যারা যারা কমেন্টস করছেন এখন প্রত্যেকের কমেন্টস গুলো আমি এখন আমি তো অলরেডি জি, সর্বপ্রথম আমাদেরকে কমেন্টস করেছিলেন আহসান আহমেদ রিমন। তিনি আমাকে প্রশ্নটা করেছেন, মামা কোরিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার প্রসেসিং কি? কোরিয়া থেকে মালয়েশিয়া যাওয়ার প্রসেসিং একেবারেই সোজা। আমি গত বছর সম্ভবত না গত বছর গেছিলাম। রমজান আমাকে ইনভাইট করছিল যে ভাই আসেন, আমি দেখা করতে পারিনি। প্রসেসিংটা হচ্ছিল, যদি কেউ মানে টুরিস্ট বিষয়ে যেতে চান তাহলে সে নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, অথবা এখানেও ট্রাভেলস আছে তাদের মাধ্যমে করতে পারেন। আর জব বিষয়ে তো যাওয়ার বোধহয় কেউ নাই, কারণ মালয়েশিয়া থেকে কোরিয়ার জব বিষয়ে বেতনটা বেশি, এই জন্য মানে কেউ যাবে না আমার ধারণা। আর যদি কেউ টুরিস্ট বিষয়ে তারপরে যেতে চান তাহলে সে ট্রাভেলস আছে বা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারেন, এইভাবে আর কি যাওয়া যায়। আমি গিয়েছিলাম গত বছর। আব্দুল্লাহ সাহেব তিনি জানিয়েছেন যে মালয়েশিয়া স্টুডেন্ট ভিসার কাজ আমরা করি ভালো।
রফিক লিখছেন অনেক সুন্দর প্রোগ্রাম, অনেক কিছু শেখা যায় এবং বোঝা যায়, ধন্যবাদ আপনাকে। আর হচ্ছে হলো রাজবাড়ী প্রবাসী, ইনবক্সে প্লিজ। আচ্ছা, ইনবক্সে এখন তো আমি যেতে পারছি না। আর আরেকজন লিখছেন যে লাইভ দেখছি মালয়েশিয়া থেকে, ধন্যবাদ আপনাকে। রিপন রাজা মিয়া তিনি সালাম জানিয়েছেন আপনাদেরকে, বিশেষ করে মাহমুদুল হাসান ভাইকে। হ্যাঁ, আহ সালাম। আচ্ছা, আর হচ্ছে হলো জাবের হোসেন লিখছে অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। রিপন, আরেকজন রিপন লিখছে গ্রিস হতে তারেক হাসান। আচ্ছা আচ্ছা, তারেক হাসান ভাই গ্রিস থেকে দেখছেন, ধন্যবাদ আপনাকে। আলী রজব বড় ভাই, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি মালয়েশিয়া যেতে পারবো? এখন আপনি কোন বিষয়ে যেতে পারেন, যেতে চাচ্ছেন যদি উল্লেখ করতেন, তাহলে আমি যে দুজন অতিথি আছেন যদি স্টুডেন্ট বিষয়ে যেতে চান তাহলে আমি তার তার কাছে প্রশ্নটা উপস্থাপন করতাম। এখন আপনার বয়স কি বা কি অবস্থা যদি বিস্তারিত জানাতেন, তাহলে আমি আপনাকে প্রশ্নটা করে জানাতে পারতাম। আচ্ছা, আমজাদ হোসেন সুন্দর আর ইনামুল হক লিখছেন দোস্ত মালয়েশিয়া থেকে কোরিয়া যাব কিভাবে? আচ্ছা, মালয়েশিয়া থেকে কোরিয়া যাওয়া কিভাবে, এটা আপনি সেটা মালয়েশিয়ার কোনো ট্রাভেল স্টেশনে যোগাযোগ করলে হবে, যেহেতু আমি মালয়েশিয়া নাই। অথবা রমজান আছে, মাহমুদুল হাসান ভাই আছে, ওনারা যদি জেনে থাকেন যে কি মালয়েশিয়া থেকে কোরিয়া আসার ব্যবস্থাটা কি, আহ, তাহলে সেটা বলতে পারেন। জি, মাহমুদুল হাসান ভাই জবাবটা দেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে আসলে উনি কোন ভিসাতে যেতে চাচ্ছেন সেটা হচ্ছে রাইট। বিষয়। সে জি উনি জি যদি আসলে মানে জবের ভিসাতে যেতে চায়, তাহলে কোরিয়া যাওয়ার যে রিকোয়ারমেন্ট গুলো আছে, ঠিক আছে, জি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ জানা এবং আপনার যে ট্রেনিং এর যে একটা একটা ব্যাপার আছে, ওগুলো আপনার থাকতে হবে। ঠিক আছে। জি জি আহ, ওই ক্ষেত্রে দেখা যায় আপনি মালয়েশিয়া থেকে কোরিয়াতে অ্যাপ্লাই করলে, হ্যাঁ, তবে একটা বিষয় কি, বাংলাদেশ থেকে অ্যাপ্লাই করলে ভিসার চান্স যা থাকে, মালয়েশিয়া থেকে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন আপনার ভিসার চান্সেসটা অনেক বেশি থাকবে, আপনার জি অ্যাকসেপ্টেন্সটা জি অনেক বেশি থাকবে। রিকোয়ারমেন্ট জি কোনোভাবেই পরিবর্তন হবে না, একটা দেশের রিকোয়ারমেন্ট আরেকটা দেশের জন্য কখনো পরিবর্তন হয় না। ঠিক আছে। রাইট রাইট। কোরিয়ার জব ভিসার জন্য যে সার্কুলারটা আছে, ওদের যা যা রিকোয়ারমেন্ট জি আছে, যে যে প্রতিষ্ঠানের, এই রিকোয়ারমেন্ট গুলি প্রতিটা দেশের জন্যই সেম। ঠিক আছে। জি ওই রিকোয়ারমেন্টটা যদি আপনি মিট করতে পারেন, আপনি মালয়েশিয়া কেন, যে কোনো দেশ থেকে অ্যাপ্লাই করলেই আপনি কোরিয়া যেতে পারবেন। আর যদি টুরিস্ট জি ভিসাতে যেতে চান, সেই ক্ষেত্রে এখান থেকে আপনার মালয়েশিয়ার যে এজেন্সি আছে বিভিন্ন, এদের সাথে যোগাযোগ করে, এটা অনলাইন পোর্টাল আছে, কোরিয়ার যে আপনার যে ভিসা অ্যাপ্লিকেশন যে ওয়েবসাইট আছে, সেখানে যেয়ে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে। প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করার পরে তারপরে হচ্ছে যে আপনার হ্যাঁ, আরেকটা যে জিনিস লাগবে সেটা হলো গুড কন্টাক্ট সার্টিফিকেট লাগবে আপনার মালয়েশিয়া থেকে। হ্যাঁ, ওইটা হলো পুলিশ জি ভেরিফিকেশনের মতো, সেটা লাগবে। এবং জি আপনার সকল প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করলে ওরা এটাকে ভেরিফাই করে আপনাকে ডাকবে। এবং সেটার জন্য যে জিনিসগুলো দরকার, যদি টুরিস্ট ভিসা হয়, তাহলে অবশ্যই আপনার 3 থেকে 4টা আশেপাশের দেশগুলোর ভিসা আপনার অবশ্যই পাসপোর্টে থাকতে হবে। আদারওয়াইজ কিন্তু কোরিয়া আপনাকে টুরিস্ট ভিসা দেবেন। জি ঠিক আছে। জি, থ্যাংক এছাড়াও ইউ। একটা জি অ্যামাউন্ট লাইক 15 থেকে 20 হাজার রিঙ্গিতের মতো লাস্ট 3 মান্থস আপনার ব্যাংক অ্যাকাউন্টে থাকতে হবে। এটা হলো টুরিস্ট ভিসা পাওয়ার জন্য। আশা থ্যাংক ইউ। করি উত্তরটি। ওহিদুল হাকিম তিনি লিখেছেন অসম ওয়ার্ক এহেড, অর্থাৎ ওহিদুল হাকিম তিনি আহ, বাংলাদেশি ভাই, কিন্তু কোরিয়াতে এখন তিনি নাগরিকত্ব পেয়েছেন। আজাদ মাহমুদ তিনি লিখেছেন আমি সৌদি থেকে বলছি, সুন্দর হচ্ছে, ধন্যবাদ। তো সুদর্শক দর্শক মন্ডলী, আমরা এই পর্বে স্টুডেন্ট বিষয় সম্পর্কে আমাদের মাহমুদুল হাসান ভাই যে সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খানুভাবে ব্যাখ্যা করেছেন, আপনাদের অধিকাংশ কোনো প্রশ্ন না থাকে তা আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমিও মুগ্ধ হয়েছি তেনার আলোচনা শুনে, এবং আমি জানি যে এটা দ্বারা আপনাদের অনেক উপকার হবে। এখন আমরা জব বিষয়ে ফিরে যাব। জব বিষয়ের জন্য আমরা জনাব রমজানের কাছে ফিরে যাবো এখন। জি, রমজান, তুমি আসলে মালয়েশিয়া যাওয়ার কারণটা কি, বা মালয়েশিয়া এত দেশ থাকতে তুমি মালয়েশিয়া গেলে কেন? এটা দিয়ে যদি শুরু করতে। জি ভাই, ধন্যবাদ অসংখ্য আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ভাই, মালয়েশিয়া আসার আমার মানে পছন্দের তালিকা থেকে মালয়েশিয়াকে বেছে নেই, যেমন মালয়েশিয়ার ভৌগোলিক অবস্থান এবং ভিসা করার জন্য বা এখানকার যে আপনার ভিসা খুব সহজে পাওয়া যায় ভাই। দ্বিতীয়ত, স্বল্প খরচ বা খুব বেশি একটা টাকার দরকার হয় না মালয়েশিয়ার ভিসা পাইতে, বিশেষ করে। আর কাজের বিষয়টা নিয়ে তিনটা বিষয় উপলক্ষ করে আমি মালয়েশিয়াতে ভাই আসার পছন্দ করি প্ল্যান আর কি। প্ল্যান পছন্দ করছো আর কি। ভাই, আমার সম্ভবত তো নেটওয়ার্কের সমস্যা, একটু করতে দেন।
হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি, কিন্তু আমাদের সমস্যা নাই তোমার ক্ষেত্রে। দর্শক মন্ডলী, আমরা এখন জব ভিসা নিয়ে আলোচনা করব। জব ভিসা নিয়ে আলোচনার জন্য এখন আমরা রমজানের কাছে যাচ্ছি, যে রমজানের একটু মানে সমস্যা হচ্ছে, তারপর আমরা আলোচনা আবার ফিরে যাচ্ছি। রমজান, এখন ঠিক আছে? জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা। মালয়েশিয়াতে জব ভিসা মানে মানে কোন কোন টাইপের জব ভিসা আছে, এটা সম্পর্কে তুমি যদি একটু ধারণা দিতে। মানে ভাই মালয়েশিয়াতে জব ভিসার ক্ষেত্রে আপনার ওয়ার্ক মানে পারমিট আমাদের একটাই বাংলাদেশিরা আছে মূলত, জব ভিসার হ্যাঁ, ক্ষেত্রে। হ্যাঁ, বাংলাদেশীদের জন্য একটা মাত্র মানে অনেকগুলো ভিসা আছে মালয়েশিয়াতে আসার জন্য, কিন্তু জব ভিসার জন্য শুধুমাত্র ওয়ার্ক পারমিট বা ওয়ার্কার যে জব ভিসা আছে এটাই আসতে পারবে। হ্যাঁ, এটা আমাদের, আসার পর হ্যাঁ, কিছু আমাদের, ক্যাটাগরি আছে। হ্যাঁ, বাংলাদেশিরা মূলত কোন কাজে যাচ্ছে সেখানে, কোন বিষয় নিয়ে কোন কাজে যাচ্ছে সেখানে। ভাই এখানে আপনার কিছু আছে কনস্ট্রাকশন ভিসা, সার্ভিস সেক্টর বা আপনার রেস্টুরেন্ট ভিসা, ট্রি প্লান্টেশন যেটা বলে এইটার একটা ভিসা আছে। চতুর্থ হচ্ছে গিয়ে আপনার আপনার ইলেকট্রিশিয়ান বা আপনার মনে করেন এগুলো সরি আমার সম্ভবত নেট। ভাই আমার কথা কি শোনা যায়? হ্যাঁ, 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 আমরা কিন্তু শুনতেছি। ঠিক আছে, ঠিক আছে। জি ভাই, মালয়েশিয়াতে আপনার আসার মধ্যে কনস্ট্রাকশন ভিসা, রেস্টুরেন্ট বা কফি শপ এই ধরনের ভিসা, ট্রি প্লান্টেশন যেটাকে আপনার মালয়েশিয়াতে পাম বাগান বা এই ধরনের কাজে মোটামুটি এই কয়টা সেক্টরে আসে বাংলাদেশ থেকে বেশিরভাগ হুম। কাজের তো উদ্দেশ্য করে। যেমন আমরা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে কিছু রিকোয়ারমেন্ট বা তার কি কি যোগ্যতা লাগবে ভিসাটা পাওয়ার জন্য, সেক্ষেত্রে জব ভিসা পাওয়ার জন্য কোনো যোগ্যতার প্রয়োজন আছে কিনা, যেমন সেটা লাইক মনে করো মানে তার শিক্ষিত হইতে হবে কিনা, বা বাংলাদেশের ভাষা পারা লাগবে কিনা, বা কোনো কাজের দক্ষতা থাকা লাগবে কিনা, এই এই সেই টাইপের কোনো ক্যাটাগরি আছে যে আসলে তাকে যদি মালয়েশিয়ান জব ভিসা পেতে হয় তার এই গুণাবলী থাকতে হবে বা এই স্কিল গুলা থাকতে হবে, নাকি যে কোনো ব্যক্তি মালয়েশিয়ার জব ভিসার জন্য আবেদন করতে পারে? ভাই মালয়েশিয়াতে মূলত শিক্ষাগত যোগ্যতা কাজের জন্য আসলে তেমন একটা ধরা চলে না বা বেশি হুম, একটা লাগে না, তবে অষ্টম শ্রেণী পাশ কিছু কিছু ক্ষেত্রে অষ্টম বা এসএসসি এই দুইটা সার্টিফিকেটের প্রয়োজন পড়ে। ম্যাক্সিমাম হুম, ক্ষেত্রে আপনার যেমন কনস্ট্রাকশন ভিসা আছে, টি প্লান্টেশন ভিসা আছে, এগুলোর ক্ষেত্রে আপনার কোনো সার্টিফিকেটের প্রয়োজন পড়ে না, তবে স্কিল অনুযায়ী কাজ জানতে হয়। কিছু কিছু ক্ষেত্রে স্কিল আছে মালয়েশিয়ার ওয়ার্কারদের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে স্কিল একটা আলাদা বিষয়। এই জায়গাটা কাজ জানলে পরে আপনার এগুলা কাজের স্কিল অনুযায়ী আপনার ভিসা পাওয়া যায়। হুম, হুম, হুম। তো তুমি যেভাবে গেছো আর কি মালয়েশিয়াতে, মনে করো একটা জব ভিসা যে গেলে, সেক্ষেত্রে তোমার তো কোনো জি এজেন্টের মাধ্যমে তো অবশ্যই গেছো, তাই না? সেক্ষেত্রে মানে জি ভাই, ভিসা অবশ্যই অবশ্যই, ক্যাটাগরি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, আসলে এজেন্টের তো বিশেষ করে জব ভিসা যেমন স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে একটা নির্দিষ্ট আকারে বলা যায় যে টিউশন ফি এত, প্রসেসিং ফি এত, বা এই বা পারপাস খরচ হবে, একটা নির্দিষ্ট অ্যামাউন্ট বলা যায়, যেটা আমরা মাহমুদুল্লাহ স্যার থেকে জানতে পারছি। জি কিন্তু অর্থাৎ এজেন্ট সে ট্রাভেলস এর ক্ষেত্রে তো বোধহয় অবশ্যই কম বেশি হতে পারে। তো তুমি যে এই বিষয়ে গেছো, জি ভাই। তুমি কি কাজে আছো সেখানে, কি কাজে আছো, এবং তুমি যখন গেছো তোমার সেই ভিসায় কি পরিমাণ খরচ লাগছে তোমার? ভাই প্রথমত এই মালয়েশিয়া আসার খরচটা হচ্ছে আপনার যোগাযোগ বা আপনার এজেন্সি এটার উপর খরচ অনেক সময় কম বেশি ডিপেন্ড করে। নির্ভর করে কম বেশি। এজেন্সি অনুযায়ী হ্যাঁ কম বেশি খরচ ডিপেন্ড করে। আর আমি আসছিলাম হচ্ছে আমার ভিসাটা হচ্ছে কনস্ট্রাকশন ভিসা ভাই। হ্যাঁ, হ্যাঁ, আমি কনস্ট্রাকশন ভিসা প্লাস আমার ভিসাটা হচ্ছে কোনো কোম্পানির একটা এজেন্সির মাধ্যমে আমি আসছি, কিন্তু তারা আমাকে আমার পাসপোর্ট প্লাস ভিসা তারা আমাকে আমার হাতে বুঝাই দিছে, মানে ফ্রি ভিসার মতো তুমি তোমার কাজ খুঁজে নিতে পারো। দেন ওইখান থেকে আমি একটা কোম্পানিতে অ্যাপ্লাই করে তাদের সাথে যোগাযোগ করে আমি এখন একটা কোম্পানিতে চাকরিরত অবস্থায় আছি। হুম, আমার খরচ আমি যখন আসি তখন সরকারি ফি ছিল 1,72,000 টাকা এরকম আর কি। তো ভাই এটা হুম, সরকারি ফি শুধুমাত্র, এটা কাজের জন্য। মানে ঘোষণা মাত্রই। জি, তা আমার হুম, আসতে হুম, প্রায় 5,30,000 টাকা লাগছিল এরকম। তো এরকম। হুম, হুম, অনেক, হ্যাঁ, আমার আমার পরে যারা আইছে বা আমার সাথে যারা আইছে অনেকে 4,70,000 টাকা দিয়ে আইছে,
কেউ 5,70,000 টাকা দিয়ে আইছে, কেউ 6 লাখ টাকা দিয়ে আইছে। আমি আসার পরে এমনও হয়েছে 7 লক্ষ টাকা দিয়েও ভাই আইছে, মানে এরকম এটার কোনো হয়েছে। লিমিট যার থেকে যেমন এটার পারে আর লিমিট কি। নাই, হ্যাঁ এটার লিমিট নাই। এটা যে নেবে তার উপর ডিপেন্ড করে, আর এজেন্সি এইগুলোর কারণে হচ্ছে আপনার আসা যাওয়ার মানে আসার খরচটা কম বেশি হয় এরকম। আচ্ছা, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমাদের যেমন, আমি আমার দিয়ে উদাহরণ দেই, আমাদের কোরিয়াতে যেমন আমারে একটা লেবার কন্ট্রাক্ট পাঠায়, অর্থাৎ আমার ওই লেবার কন্ট্রাক্টে যা যা লেখা থাকবে আমি এখানে তাই তাই পাবো, একবার হুবহু। যেমন আমার বেতন কি, আমার বেতন মাসের কয় তারিখে দিবে, আমার থাকার রুম দিবে কিভাবে, ওইখানে কয়জন দিবে, দুপুরে খাবার দিবে কিনা, A to Z। এবং আমরা এসে এখানে তাই পাইছি, মোটামুটি একটু হেরফের নেই। তো সেক্ষেত্রে তোমাদের যে বিষয়, অর্থাৎ কনস্ট্রাকশন বিষয়ে যে আনছে, তোমাদের কি এরকম কোনো লেবার কন্ট্রাক্ট তোমাদের আগে সাইন করছে যে তোমার এই কাজ থাকবে, বা এই যদি ওভার টাইম থাকে ওভার টাইম থাকবে, বা তোমার বেসিক ডিউটি কেমন, বা তোমার বেতন কত, এগুলো কি সব ডিটেলস লেখা ছিল? জি ভাই, আপনি খুব সুন্দর একটা প্রশ্ন করছেন ভাই। এগুলা যারা মালয়েশিয়াতে আসে, প্রত্যেক যে যে এজেন্সিতে আসুক বা যে ভিসাতে আসুক, সবারই একটা জব মানে জব ভিসা আসার জন্য একটা কন্ট্যাক্ট লেটার থাকে বা একটা শর্ত সামগ্রী থাকে তাদের ক্ষেত্রে। তবে সেখানে ন্যূনতম 3 বছরের একটা কন্ট্রাক্ট থাকে, 3 বছরের আগে সেই কোম্পানি থেকে যাইতে পারবে না বা বেরোইতে পারবে না, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। তবে আমার ক্ষেত্রে আমি যেটা জানি বা যে দেখছি, আমার যে কন্ট্রাক্ট ছিল বা আমি যে কন্ট্রাক্ট পেপারে সাইন করছি, সেখানে যে শর্তগুলো ছিল, এখানে আসার পর আমার কোম্পানি আমার পাসপোর্ট এবং ভিসা তারা আমার কাছে বুঝাই দিয়েছে। সুতরাং মানে আমি আপনাকে যেটা বুঝাইতে চাচ্ছি, তাদের সাথে আমার একটা কন্ট্রাক্ট ছিল বা আছে, আমার বেতন এত বা আমার ওভার টাইম এত, সব মিলে আমি এত টাকা বেতন পাবো, এটা আমার কোম্পানির সাথে আমার চুক্তি ছিল। কিন্তু তারা কিন্তু আমাকে কাজ দেয় নাই। মানে আমার এজেন্সিটাই এরকম, তাদের আন্ডারে যত লোক আছে তারা তাদের ভিসা পাসপোর্ট বুঝাই দিছে, এবং কি তাদের যে বা যারা আনছে, যে লোকের মাধ্যমে আমরা আসছি, সে কাজ ম্যানেজ করে দিয়েছে। কোম্পানি কোনো কাজ ম্যানেজ করে দেয় নাই। কিন্তু অন্যান্য তার ক্ষেত্রে মানে একটা কোম্পানির নাম দিয়ে তোমারে আনার পরে তোমার কাজ, ওই যারা আনছে তোমার, তারা খুঁজে দিছে, কিন্তু যেই কোম্পানির নামে তোমার ভিসা ইস্যু হয়েছে সেই কোম্পানিতে তুমি আদৌ যাইতে পারোনি, বা সেখানে তোমার কাজ করতে সে পারোনি। সেই কোম্পানিতে আমি যাই, আমার ভিসা প্রতি বছর রিনিউ করি সেই কোম্পানি থেকেই। আচ্ছা। আমার সমস্ত কিছু সেই কোম্পানিতে আমি মানে সবকিছু সেই কোম্পানির আন্ডারে। কিন্তু কাজ আমি আমার জায়গা থেকে খুঁজে নিছি, তারা আমার ভিসা পাসপোর্ট বুঝাই দিছে, আমি আমার জায়গা থেকে বাইরে থেকে কাজ খুঁজে নিছি। তাদের সাথে আমার যে শর্ত বা যে একটা আমি তাদের যে শর্তাবলীতে সাইন করছিলাম বা কন্ট্রাক্ট পেপারে, সেটার মতো রয়েছে। কিন্তু সেটার সাথে এখানে আমার আমার এই বাস্তব জীবনের কোনো মানে সাদৃশ্য মিল নেই। কোনো কিছু নাই, যোগ সাদৃশ্য নাই। হুম, কিন্তু অন্যান্য ক্ষেত্রে যারা জব ভিসা কোম্পানিতে আসে, তাদের ক্ষেত্রে যেরকম লেখা থাকে হয়তো সেরকম পায় না, কিন্তু অনেকটাই মিল থাকে। আচ্ছা, ঠিক আছে, অনেকটাই থ্যাংক ইউ। বেসিক আর হ্যাঁ, বেতনের ক্ষেত্রে অনেক সময় মিল ঠিক থাকে। ঠিক আছে। এই 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 পদ্ধতি বা এই সিস্টেমটা কি যারা মালয়েশিয়াতে যায় তাদের কি ম্যাক্সিমাম কি এই সিস্টেমই, যারা অর্থাৎ একটা কোম্পানির নামে ইস্যু হবে, তারপরে ওইখানে যাওয়ার পরে কাজ ভিন্ন বা কোম্পানি ভিন্ন, এরকম কি ম্যাক্সিমাম, নাকি কিছু কিছু ক্ষেত্রে এরকম ঘটে? না ভাইয়া, এটা হচ্ছে সব কোম্পানি এরকম না। কিছু কিছু ক্ষেত্রে যারা হচ্ছে সাপ্লায়ার কোম্পানি, আমার আচ্ছা, আচ্ছা, কোম্পানিটা বুঝতে হচ্ছে একটা পারছি। সাপ্লায়ার কোম্পানি, হ্যাঁ। তারা আচ্ছা, ভিসা দিয়ে আনে, যাই তারা হোক। অন্যান্য জায়গায় কাজের জন্য দিতে। অন্যান্য হ্যাঁ, কোম্পানি যারা তাদের আন্ডারে নিয়ে আসে, কাজও তারাই দেয়, থাকা খাওয়া চাকরি সম্পূর্ণই তারা দেয়, এবং তাদের আন্ডারে হুম, আচ্ছা। সমস্ত কিছু দায়ভার ভিসা জি। সমস্ত কিছুই তারা করে দেয়। হ্যাঁ, ঠিক আছে। আমাদের কোরিয়াতে যেমন আমরা একটা যে কোম্পানিতে আসছে, আমার যদি ভালো না লাগে, যদি আমি কোনো ক্ষেত্রে মনে করি যে আমার বেতন কম, এখানে ভালো না, আমি আরেক জায়গায় শিফট করতে চাইতেছি, অর্থাৎ বেতন ভালো, অথবা আমার এখানে কাজ ভালো লাগতেছে না, ভারী, আমি আর একটা আরামদায়ক কাজ খুঁজে নিব, আমি যে কোনো মুহূর্তে চলে যেতে পারি। এই ক্ষেত্রে আমি 5টা কোম্পানি চেঞ্জ করতে পারি। মালয়েশিয়া কি সিস্টেম আছে যে আমি ইচ্ছা করলে আর একটা কোম্পানিতে চলে যেতে পারবো, বা সেরকম কোনো ইয়ে আছে? ভাইয়া, যদি কেউ কোম্পানি ভিসায় আসে, হুম, হুম, কোম্পানি ভিসা যদি কেউ কোম্পানি ভিসায় আসে, তাহলে তার এটার কোনো সুযোগ নেই। তাকে হুম, 3 বছর অন্তত ওই কোম্পানির আন্ডারে তারা যে কাজ দেবে সেই কাজ করতে হবে। যদি তার হুম, সে যদি তার সুপারভাইজার বা কারোর সাথে যদি সম্পর্ক ভালো, বা কোনো সিস্টেমে দেখা গেছে তার কাজটা একটু কষ্ট হচ্ছে, কেউ এই এই এক এক জায়গায় কাজ করতে যদি বলে, ভাই আমার এই জায়গায় কাজ করতে একটু অসুবিধা হয়, আপনি আমাকে একটু সরাইয়ে দেন, সম্পর্কের ক্ষেত্রে বা বলার ক্ষেত্রে, বা সে করে নিতে পারে। আর এগুলা আমরা চেঞ্জ করতে পারো, যেমন আমরা সাপ্লায়ার কোম্পানি আছি, আমরা এক ধরনের স্বাধীন।
আমি এখন যে হুম, কোম্পানিতে দীর্ঘ 2 বছরের উপরে কাজ করতেছি, আমি যদি এখন ইচ্ছা করি এখান থেকে চলে যাব, তারা আমাকে আটকাইতে পারবে না। আমি অন্যান্য যে ঠিক। কোনো জায়গায় কাজ করে নিতে পারবো। এটা আমরা যারা স্বাধীন মতো আছি, সাপ্লায়ার কোম্পানির ভিসা পাসপোর্ট আমাদের হাতে, তারা করতে পারবো। কোম্পানি ভিসা আসলে সে করতে পারবে না। তাকে কি করতে হবে? লাড়ি দিতে হবে, তাকে কোম্পানি থেকে পলাইতে হবে, তখন সে অবৈধ হয়ে যাবে। অবশ্যই। তার মানে নিয়ম নাই ওরকম, মানে ব্যক্তি চয়েস নাই। আমি ইচ্ছা করলে না। চলে গেলাম, ইচ্ছা করলে না। আরেক জায়গায় কাজ করে নিলাম, এরকম নাই। অর্থাৎ আচ্ছা, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি তোমার যা আলোচনা করব তোমার অভিজ্ঞতা থেকেই জানতে চাইতেছি। ওইখানে যারা আছে বাংলাদেশিরা, তারা ম্যাক্সিমাম এই যে মালয়েশিয়ার ক্ষেত্রে বেশিরভাগ শোনা যায় অবৈধ, বা তারা এসে তাহলে এই কারণেই কি বেশি অবৈধ হচ্ছে যে আসলে তাদের বাধ্যবাধকতা দেখা যায় এখানে বেতন কম বা থাকার সমস্যা বেশি বা কাজ কম, তো দেখা যায় তখনই কি তারা অবৈধ হচ্ছে, এরকম বেশি মনে হয় তোমার কাছে? নাকি তুমি যাদের সঙ্গে চলাফেরা করো বা যেহেতু আমি তো কুয়ালালামপুরে গেছি এবং থাকছি, আমি যখন রাত্রে বেরোইছি প্রচুর বাঙালির সঙ্গে আমার সঙ্গে দেখা হয়েছে। তো সেক্ষেত্রে তোমার তো এরকম অবশ্যই যারা আছে তাদের সঙ্গে কথা বলে কি কি বোঝা গেছে, তাদের কি ম্যাক্সিমাম এরকমই? জি ভাই, জি আমার এরকম অনেকগুলো পরিচিত লোক বা ভাই ব্রাদার আছে। এগুলো আপনার বৈধ থেকে অবৈধ হওয়ার বিশেষ করে 2-3টা কারণ থাকে। এক, যেমন কোম্পানিতে যে রুল, যে নিয়মগুলো আপনারা শো করে বা যে শর্তে আপনাকে নিয়ে আইছে, বেতন, থাকা, খাওয়া, ওভারটাইম, দেখা গেছে অনেক সময় এগুলো মেলে না। বেসিক বেতনটাও হুম, অনেক সময় অনেক কোম্পানি থেকে অনেকেই কম পায়। বেসিক হুম, 1500, যেমন আমার একটা ছোট ভাই আছে পাশে থাকে, ও ওদের বেতন আপনার 1500 রিঙ্গিত বেসিক করা বেতন। সেইখান থেকে ওরা কম পায়, ওইখান থেকে ওদের বাসা ভাড়া কাটে, ওভার টাইম হুম, হয় না। এই ক্ষেত্রে, এরকম ক্ষেত্রে অনেকেই আপনার অবৈধ হয়ে যায়। দেখা গেছে আরেকজন দেখতেছে 3000 রিঙ্গিত ইনকাম করতেছে বা এইভাবে পোষাচ্ছে না, সেই হিসাবে সে কোম্পানি থেকে পালায় বা অবৈধ হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, অনেক অনেক কোম্পানিতে দেখা গেছে আমাদের অনেক বাংলাদেশি শ্রমিক চাকরি করার পরেও 3 মাস 4 মাস করে স্যালারি পায় না ভাই। হুম, স্যালারি গুলো পায় না, স্যালারি গুলো আটকে যায়, তখন সে কতদিন বাড়ি থেকে টাকা নিয়ে এসে খাবে? হুম, হুম, তখন আচ্ছা, বুঝতে বাড়ি থেকে কতদিন টাকা এনে একজন খাইতে পারে? তখন সে বাধ্য হয়ে আর কি আপনার অবৈধ হয়ে যায়। আরেকটা অবৈধ হওয়ার মূল কারণ হচ্ছে, প্রচুর বাংলাদেশি ট্যুরিস্ট ভিসায় আসে। হ্যাঁ, হ্যাঁ, প্রচুর হ্যাঁ, বাংলাদেশি, হ্যাঁ, বাংলাদেশ থেকে ভিসায় আসে। আসার পরে, হ্যাঁ, হ্যালো, দুঃখিত ভাই, হ্যাঁ, আমার একটা কল আসছিল। আমি কি হ্যাঁ, আজকে, হ্যাঁ, আমার হ্যাঁ, একটা কল আসার কারণে অফ হয়ে কল গেছিল। রিসিভ করার দরকার, কল রিসিভ করার জি জি, দরকার আমি নাই, আমি একটু, কাটারও দরকার নাই, তাহলে এখানে ডিসকানেক্ট হবে। হ্যাঁ। আচ্ছা, তা শোনো, আপনার তাহলে প্রচুর সংখ্যক ট্যুরিস্ট ভিসায় আচ্ছা, আসে ভাই। আচ্ছা, আসার পর আচ্ছা, ঠিক। হুম, হুম, বলো, বলো, বলো। প্রচুর সংখ্যক ট্যুরিস্ট ভিসা আসার পরে তারা আপনার অবৈধ হয়ে যায়, কারণ তাদের ভিসা দেয় 3 দিন থেকে 7 দিন এরকম। তখন তারা কাজ পছন্দ করে না, কিন্তু তাদের বৈধ হওয়ার কোনো সুযোগ না থাকার কারণে তারা অবৈধ হয়ে থাকে। এই এই কয়টা কারণ হচ্ছে হুম, মূল কারণ। আচ্ছা, ম্যাক্স আচ্ছা, মালয়েশিয়াতে মূলত আমাদের যারা বাংলাদেশী আছে তার মানে কি কি ধরনের কাজ আছে, বা তারা কি কি ধরনের কাজ করে, নাকি সব টাইপের কাজ আছে? মানে কোন কোন কাজগুলো আছে মালয়েশিয়াতে? আমাদের এখানে যেমন শুধু বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়াল কাজ। ক্ষেত্রে আমার দেখা মতে, বা আমি তো বেশি দিন না, প্রায় 3 বছরের হুম, মতো, প্রায় এরকম সামথিং। বাংলাদেশিদের ক্ষেত্রে প্রায় সব কাজই করে বাংলাদেশিরা। আপনার কনস্ট্রাকশন আছে, রেস্টুরেন্ট আছে, কফি শপ আছে, হুম, আপনার হুম, ক্লিনার আছে, বা আপনার ডেকোরেশন আছে, তৃতীয়ত হুম, আপনার টাইলস এর কাজ করে, ট্রি প্লান্টেশনের কাজ করে। আর মনে হয় হুম, এগুলাই বেশি করে। আর আমার থেকে এই হুম, বিষয়টা যদি একটু বেশি, মানে আমার থেকে ভাই বেশি ভালো জানে, মাহমুদুল হাসান ভাই। হুম, এই বিষয়টা যদি হুম। ভাই ক্লিয়ার করতে, ভাইয়ের অভিজ্ঞতা থেকে, কারণ ভাইয়ের অভিজ্ঞতা আচ্ছা, বেশি, এটা আমি এই পর্যন্ত জানি ভাই। আচ্ছা, আমি মাহমুদুল্লাহ হাসানের কাছে আমি বিষয় টাইপ প্লাস হলো আমি জানি যে কোন কোন বিষয়গুলো তার সঙ্গে আমি ক্লিয়ার হবো। আচ্ছা, আমি এখন তোমার অভিজ্ঞতা থেকে শুধু প্রশ্ন করবো, সেটা হচ্ছে হলো, আরেকটা বিষয় হচ্ছে হলো যে তোমরা যারা আসো, মনে করো যে এক একজনের স্যালারি বা এক এক রকম হতে পারে, কিন্তু বিষয়টা হচ্ছিল একজন যারা প্রবাসী আছে সেখানে তারা কি পরিমাণ স্যালারি পায়, বা তাদের থাকা খাওয়া, বা তাদের সে থাকা খাওয়া এভরিথিং খরচের পরে সে মানে পাস করতে পারে কত, বাড়িতে পাঠাইতে পারে কত? এই বিষয়টা হচ্ছে হুম, সবার কাজ এবং বেতন অনুযায়ী এক একজন এক এক রকম পাঠাইতে পারে। যেমন হুম, সর্বনিম্ন বেসিক আপনার 1500 রিঙ্গিত, তার যদি ওভার হুম, টাইম থাকে, ওভার টাইম করার পর সে অন্তত আরো 500-700 রিঙ্গিত, 2000 বা 2200 রিঙ্গিত হুম, ইনকাম করতে পারে মাসে। হুম, আর হুম, অনেকের, যেমন আমার ক্ষেত্রটা একটু আলাদা।
আমার বেসিক অন্যরকম, আমার মাস শেষে একটু বেশি আসে। সেক্ষেত্রে আমি আমার মাস শেষে বেশি থাকার কারণে আমি একটু বেশি পাঠাইতে পারি। এরকম আপনার অন্তত সর্বনিম্ন 1500 থেকে 2500 রিঙ্গিত এরকম পাঠাইতে পারে একজন ভিসা অনুযায়ী বা ইনকাম অনুযায়ী। 1500 থেকে 2500 রিঙ্গিত পাঠাইতে পারে। আমি আমার যে কজন ভাই ব্রাদার বা আমি যতদিন আছি দেখছি, এটা আমি এরকম আমার জানা। বুঝতে পারছি। আচ্ছা, আর আমরা এখন একজন আপনি জি, আমরা একটু মাহমুদুল হাসান ভাই, মাহমুদুল জি মাহমুদুল হাসান ভাই, আপনার মিউট করা আছে, হ্যাঁ। আমরা একটু আপনার আপনি বোধহয় জব বিষয় সম্পর্কে একটু ধারণা আছে। আচ্ছা, কোরিয়াতে জব ভিসা মানে কত টাইপের আছে, কি কি টাইপের আছে, বা কোন কোন টাইপের জব নিয়ে বাংলাদেশ থেকে যাওয়া যায়? যেমন মনে করেন যে হাই প্রফেশনাল যারা আছে, হাই স্কিল, যেমন ডাক্তার বা সে ইঞ্জিনিয়ার বা এই টাইপের, অথবা এরপরে যারা এই টাইপের ভিসা ক্যাটাগরি আলাদা আলাদা আছে, বা সেক্ষেত্রে বেতনের তারতম্য সহ এই বিষয়গুলো কি আপনার জানা আছে? হ্যাঁ, আপনি সুন্দর একটি কোশ্চেন করেছেন আসলে। মাহমুদুল হাসান ভাই, মালয়েশিয়া, এখন একটু জি জি, এক মিনিট একটু ছোট করে উত্তর দিবেন, যেহেতু আমরা 1 ঘন্টা 5 মিনিট ওভার হয়ে গেছে। থ্যাংক ইউ। ওকে, সেটা হচ্ছে যে আপনার মালয়েশিয়াতে আপনার ভিসা কিন্তু ক্যাটাগরি 1 থেকে স্টার্ট হয়। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3, ক্যাটাগরি 4 এভাবে। সো ক্যাটাগরি 1 এবং 2 যারা আছে সকল হলো স্কিলড, যারা হচ্ছে হাইলি প্রফেশনাল। হ্যাঁ, তাদের বেতন হচ্ছে যে ক্যাটাগরি 1 যারা আছে তাদের বর্তমানে আপনার 20,000 আরএন রিঙ্গিতের মতো তাদের বেতন হয় মান্থলি। এবং যারা ক্যাটাগরি 2 তে আছে তাদের হয় 10,000 প্লাস, ওকে, আরএম মান্থলি স্যালারি। তারপরে আসছে ক্যাটাগরি 3, 4, 5 যারা আছে, এরা পড়তেছে আপনার হচ্ছে আপনার প্লান্টেশন, দেন আপনার সার্ভিস সেক্টর, কনস্ট্রাকশন, এই ভিসাগুলোর আন্ডারে তারা পড়ছে। তো তাদের বেসিক হচ্ছে আপনার 1700 রিঙ্গিত। এটা হচ্ছে গত বছরের আগে ওইটা 1500 রিঙ্গিত ছিল, কিন্তু এটা লাস্ট ইয়ার 1700 রিঙ্গিত করেছে আর কি। ওকে, এটা হলো 2026 নতুন কাঠামো তৈরি হয়নি? না না না, 2026 এটা তৈরি হয়নি, এটা 2025 এর শুরুর দিকে আপনার 1700 রিঙ্গিতের মতো, সম্ভবত ফেব্রুয়ারি বা অথবা মার্চের দিকে হয়েছে। সো সেখানে হলো 1700 রিঙ্গিত প্লাস আপনার এখন ইপিএফ সক্সো নামে এখানে যে আছে আলাদাভাবে আপনার যে ওয়ার্কার আছে বা যারা হলো জব হোল্ডার আছে, তাদের অ্যাকাউন্টে সরকারি একটা অ্যাকাউন্ট আছে, সেখানে আপনার ইপিএফ এবং সক্সো এটা অ্যাড হয়। ঠিক আছে, ইপিএফ হচ্ছে যে একজন ওয়ার্কার হচ্ছে হলো তার যে স্যালারি আছে সেখান থেকে কিছুটা ঢুকবে, সেখান থেকে 13% ঢুকবে, 13%। এবং যে এমপ্লয়ার যে আছে, যে কোম্পানি আছে, সেই কোম্পানি 11% ওটার সাথে যুক্ত করে একটা দিবে। হ্যাঁ, যখন একজন এমপ্লয়ি চাকরির কন্ট্রাক্ট শেষ করে যখন চলে আসবে, তখন সে সরকার থেকে ওই টাকাটা ক্লেম করে নিয়ে আসতে পারবে। ওকে, হ্যাঁ, এটা হলো লাস্ট ইয়ার থেকে এই নিয়মটা হয়েছে। সো আর হলো যে এখানে বাংলাদেশিরা একেবারে ক্লিনার থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটির প্রফেসর এবং এমনকি মেডিকেল কলেজের প্রফেসর হিসেবেও আছে। তার মানে সব সেক্টরে মোটামুটি কাজ করা যায়, যার যার এবিলিটি এবং যার যার কোয়ালিফিকেশন অনুযায়ী এবং কোয়ালিফিকেশন অনুযায়ী সে তার স্থান আসলে দখল করে আছে। যেমন আমি ইউনিভার্সিটিতে লেকচার হিসেবে আছি, অনেকেই নাই, কিন্তু আমি তো আছি, রাইট? তো এখন আমার এটুকু আমার অর্জন, তাই আমার এটুকু আছে। যে আমার থেকে আরো বেশি, সে আরো উপরের দিকে আছে, সে আরো আছে, রাইট? হ্যাঁ, এছাড়াও এখানে এমপ্লয়ি হিসেবে আসার জন্য আরেকটা ভিসা আছে, সেটার নাম হচ্ছে যে ডিজিটাল নোম্যাড একটা ভিসা আছে। যারা ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে, তারা চাইলে তারা যদি তাদের লাস্ট 6 মান্থসের এমন কোনো প্রুফ দেখাতে পারে যে সে ফ্রিল্যান্সিং করে এবং বিদেশ থেকে তার পেপাল বা এই টাইপের যে গেটওয়ে মানি গেটগুলি আছে আর গেটওয়ে গুলো আছে, সেখান থেকে টাকা তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি হিট করছে, এরকম যদি প্রমাণ দেখানো যায় প্রতি মাসে, তাহলে ডিজিটাল নোম্যাড ভিসাতে এখানে আসতে পারে। এবং এখানে ডিজিটাল নোম্যাড ভিসাতে যারা আসবে তাদের অফিসের জন্য একটা ভবন আছে, সেখানে তারা কো-ওয়ার্কিং স্পেসও পায়। ওকে, সো এখানে হচ্ছে যে আরেকটা বিষয় হচ্ছে, এখানে এক ভিসাতে মানে এক কোম্পানির ভিসাতে এসে অন্য কোম্পানিতে আপনার জব করাটা এটা টোটালি ইলিগ্যাল। হ্যাঁ, এটা কিন্তু লিগ্যাল না। ওকে, আপনি ধরেন কোম্পানি এর আন্ডারে আপনার ভিসা, যেটা আমাদের রমজান
সাহেব একটু আগে বললেন যে ওনার ভিসাটা হচ্ছে এ কোম্পানিতে, কিন্তু উনি এখন জব করছেন বি কোম্পানিতে। সো এ কোম্পানি থেকে বি কোম্পানিতে জব করাটাই ইলিগেল আসলে এখানে, ঠিক আছে? সাপ্লায়ার বলতে এখানে আসলে কোনো কিছু নাই, এটাই ইলিগেল পুরো সিস্টেমটা। ওকে, তো ভাই আমাকে যে সুরাত, যে আমি একটা কথা বলি, আমার অফিস সুরাত দিয়ে যেহেতু দিচ্ছে, এই পুলিশ এই সুরাতটা দেখলে আর কোনো কথা বলে না। আমি রাস্তাঘাটে থাকি, সবসময় রাস্তায় থাকি, সেই হিসেবে হ্যাঁ আপনি বলেন। হ্যাঁ হ্যাঁ, আমি শেষ করতে দিই। সেটা হচ্ছে এই কোম্পানি থেকে বি কোম্পানিতে যখন আপনি জব করবেন, তখন বি কোম্পানিতে জব করা টোটালি ইলিগাল, এবং সাপ্লায়ার কোম্পানিটাও ইলিগাল, কারণ সাপ্লায়ার বলতে এখানে কোনো কোম্পানি আসলে মালয়েশিয়ান কোনো গভর্নমেন্ট এলাও করে না। এখানে হলো কোম্পানি ডিরেক্ট তার জন্য লোক আনতে পারে। এখন কথা হলো কোম্পানি এখন তো তারা তো সাপ্লায়ার, এখন তারা কি করে, তারা যে কাজটা করে সেটা হলো আসার পরে যে আমার কোম্পানিতে কাজ নেই, আমার কোম্পানিতে কোনো কিছুই নেই, আমি এভাবে হয়তো স্যালারি দিতে পারছি না, এরকম নামে নো অবজেকশন সার্টিফিকেট নামে একটা সার্টিফিকেটে, যারা এই দেশি ভাষায় বলে আপনার যে সুরাত, হ্যাঁ। সো এই যে নো অবজেকশন সার্টিফিকেটটা যখন দেয়, তখন সে অন্য একটি কোম্পানিতে জব করতে পারে। আরেকটা বিষয় হলো এখানে কোন কোম্পানিতে, যেমন আপনি যেটা বললেন যে হচ্ছে কোরিয়াতে যে কোম্পানি চেঞ্জ করা যায়, মালয়েশিয়াতে কোম্পানি চেঞ্জ করা যায়, এটা কোনো সমস্যা না। সমস্যাটা যেখানে বাধে সেটা হচ্ছে কোরিয়াতে যেমন কোম্পানিগুলো আপনার যে দেশের যে লটা আছে ওটাকে মেনে চলে, যেমন আপনি যদি না করতে চান আপনাকে সানন্দে বিদায় দিবে, আপনাকে যে রিলিজ লেটার যেটা আছে সেটা দিবে, কিন্তু মালয়েশিয়ার কোম্পানিগুলো তাদের স্টাফদের রিলিজ লেটারটা দিতে চায় না বা দেয় না, ঠিক আছে? সমস্যাটা হয়ে যায় এই জায়গায়। কিন্তু দেশীয় আইনে এটা কিন্তু ঠিকই আছে যে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন, কিন্তু কথা হলো রিলিজ লেটার লাগবে। এখন রিলিজ লেটার যদি আপনাকে প্রিভিয়াস কোম্পানি না দেয়, তাহলে আপনি নেক্সট কোম্পানিতে কিভাবে যাবেন? সো রাইট, এই মেসেজগুলো এখানে আসলে হয়ে থাকে আসলে। আচ্ছা, আমি আবার একটু রমজানের কাছে যাই। আচ্ছা রমজান, তোমাদের যেমন তুমি যেহেতু একটা জায়গায় আসো, তোমার থাকা প্লাস খাওয়া, মানে নরমালি থাকা খাওয়ার কস্টিংটা কেমন যায়, খরচটা কেমন যায় মাসিকটা জানতে চাচ্ছি। থাকা খাওয়ার খরচটা যেমন মাহমুদুল হাসান ভাই একটু আগে বলছে, একজন স্টুডেন্টের খরচ যেরকম, যদি কোম্পানি রুম দেয়, আমাদের ক্ষেত্রে যদি কোম্পানি রুম দেয়, সেই হিসেবে আমাদের রুমের ভাড়া তো লাগতেছে না, শুধুমাত্র খাওয়া খরচ। সেই হিসাবে 4 থেকে 700 রিঙ্গিত হইলে মোটামুটি একজন পকেট খরচ দিয়ে, খাওয়া দাওয়া খরচ দিয়ে হয়ে যায়। যদি কোম্পানি রুম না দেয়, সেই ক্ষেত্রে আপনাকে রুম ভাড়া অন্তত, যদি কারোর সাথে শেয়ারেও থাকি, 300 রিঙ্গিত, আপনার এই দেশে 300 রিঙ্গিত, অন্তত 300-250 রিঙ্গিত এরকম শেয়ারে থাকলে লাগে। সেই হিসাবে আপনার খাওয়ার খরচটা থেকে বা পকেট খরচটা একটু চাপাইলে 400 থেকে 750 বা 800 রিঙ্গিতের মধ্যে একজনের আলহামদুলিল্লাহ বা মোটামুটি হয়ে যায়। আর এমনি বিষয়ে তোমাদের কি বেসিক প্লাস ওভারটাইম এটা কি যুক্ত হয় এভাবে, বেসিকের পর ওভারটাইমটা যুক্ত হয়, নাকি তোমাদের কন্ট্যাক্ট করে নেন যে এই যে এত ঘন্টা কাজ করতে হবে? না ভাই, এর দেশে আপনার আমাদের যেমন বেসিক ডিউটি 8 ঘন্টা, 8 ঘন্টা 1 মিনিটের যদি বেশি করি, আমার আমি তো ফিঙ্গার দিই হাজিরা, তো আমার ওইখানে কিন্তু অটো যোগ হয়ে যায়, আমার 8 ঘন্টা 1 মিনিট, আমি কিন্তু 1 মিনিটের স্যালারি আমি ঢুকে যাচ্ছে, এরকম কোন সিস্টেম আছে? এটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি ভাই। আমাদেরও বেসিক ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টার পরে যা ডিউটি হবে মালয়েশিয়াতে, এরকম 8 ঘন্টার পরে যা ডিউটি হবে ওইটা ওভার টাইম। এখানেও ফিঙ্গারপ্রিন্ট প্লাস অনেকে মোবাইল ব্যবহার করে, মোবাইলে একটা অ্যাপ থাকে এক এক কোম্পানির, 8 ঘন্টার পরে যা হয় এটা ওভার টাইম এরকম। আর কিছু কিছু ক্ষেত্রে আপনার, যেমন আমার কিছু পরিচিত ক্লিনার ভাই ব্রাদার বা বন্ধু বান্ধব আছে, তাদের ডিউটিটা হচ্ছে আপনার 12 ঘন্টা কন্ট্যাক্ট করা, 12 ঘন্টা বাধা। তাদের জন্য 8 ঘন্টা না, তাদের 12 ঘন্টা, তাদের 12 ঘন্টা অনুযায়ী একটা স্যালারি আপনার ফিক্সড করা এরকম। 12 ঘন্টার বাইরে তাদের ওভার টাইম হয় না, 12 ঘন্টা করে তাদের শিফটেড ডিউটি, তাদের একটা অ্যামাউন্ট ফিক্সড করা এরকম, তাদের ফিক্সড বেতন নির্ধারণ করা আর কি, যে 12 ঘন্টার ডিউটি তোমার এত বেতন মাস শেষে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা মাহমুদ ভাই, আপনার কাছে 3টা বিষয় জানতে চাইবো। সেটা হচ্ছে হলো ফ্যামিলি নিয়ে থাকা যায় কিনা, ব্যবসা করা যায় কিনা, পেয়ার পাওয়া যায় কিনা, প্রত্যেকটা। আমি প্রথম ফ্যামিলি দিয়ে শুরু করেন। আমি একজন ওয়ার্কার হিসেবে দিচ্ছি, আপনি যেহেতু স্টুডেন্ট বিষয় সম্পর্কে, ফ্যামিলি সম্পর্কে তথ্য দিচ্ছেন, সেটা শেষ। এখন আমি আপনার সঙ্গে জানতে চাচ্ছি যে আমি একজন ওয়ার্কার হিসেবে যদি যাই, তাহলে কি, যেমন আমি কোরিয়াতে, আমি বারবার আমার কথা বলতেছি যেহেতু আমি একজন প্রবাসী, কম্পেয়ার করার চেষ্টা করতেছি, মানে বোঝার চেষ্টা করতেছি আমি এখানে যে সুবিধা পাই মালয়েশিয়াতে কি সেই সুবিধা আছে কিনা।
যেমন আমি এখানে আচ্ছা ফ্যামিলি আনতে পারবো না, এখন আমি আছি G9 সরি E9 ভিসায়। আমি যখন E9 ভিসা থেকে E7 অথবা E7 4 আর অথবা মানে যখন আমি চেঞ্জ করবো ভিসা ক্যাটাগরি, তখন আমি উপরের আনতে দিকে। পারবো। তো মালয়েশিয়াতে হুম। কি সিস্টেম? জি। ঠিক মালয়েশিয়াতে একই রকম সিস্টেম। ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 যারা হোল্ড করছেন একমাত্র তারাই জি। তাদের ফ্যামিলিকে আনতে পারবেন, এবং যারা ক্যাটাগরি 3 4 5 আছেন তারা আসলে এখানে আনতে পারবেন না। তো ক্যাটাগরি আমি যেমন রমজান যে ক্যাটাগরি যে বিষয়ের ক্যাটাগরিতে ওইখানে গেছে, ওর ওই ক্যাটাগরি চেঞ্জ করতে হলে ওর আবার কি করতে হবে? না, যদি ও চিন্তা ক্যাটাগরি করে যে সে না। চাইলেই চেঞ্জ করতে পারবে না, কারণ ক্যাটাগরি 1 এবং হ্যাঁ। ক্যাটাগরি 2 যেটা আছে সেটা কিন্তু অনেক স্কিলড এবং হাইলি প্রফেশনাল ভিসা। ওকে, সো আহ, আপনার প্রফেশনাল ওইভাবে না হলে তাহলে আসলে এই না ক্ষেত্রে ভিসাটা পাওয়া করি। কঠিন। হ্যাঁ, হ্যাঁ। অথবা আরেকটা বিষয় আমরা আছে। হ্যাঁ, জি ভাই, প্লিজ। 1 মিনিট। যেমন আমি আমি তো আর স্কিল ছিলাম না, আমি এখন মালয়েশিয়াতে কাজ করে স্কিল আমার, আমি ভাষা পারি, আমি অন্যান্য কাজ পারি। তো এই যে রিকোয়ারমেন্ট দিয়ে কি আমি চেঞ্জ করতে পারবো না, যেটা আমি কোরিয়াতে সম্ভব। আমি এখন ভাষা পারতেছি, আমি ভাষা লেভেল 1 2 3 কমপ্লিট করে একটা সার্টিফিকেট অর্জন করতেছি। আমি মনে করেন যে একটা সে কোম্পানিতে আছি, এখানে আমার একটা জব আছে, সেটা একটা আমার স্কিল হচ্ছে, আরো এখানে বেশি আমার বেতন পাচ্ছি, সেটা একটা স্কিলের মধ্যে যাচ্ছে। এই সব মিলে আমাদের কিন্তু বিষয় চেঞ্জ করা সহজ হয়ে যায়। তা আপনাদের ক্ষেত্রে সেরকম নাই? না, না, সেটা এখানে এরকম না। ওখানে ক্যাটাগরি 1 এবং 2 এর ভিসা গুলো আসলে হচ্ছে যে ম্যানেজারিয়াল যে সমস্ত পোস্ট গুলা থাকে, মানে কোম্পানির হুম। আপার লেভেলের অফিসিয়াল লেভেলের যে এবং অন্য ধরনের স্কিল যারা আসলে 3 4 এ আসে তারা আসলে ওই ধরনের স্কিল আসলে হয় না যেটা ক্যাটাগরি 1 এবং 2 এর আন্ডারে যে স্কিল গুলো আসলে চায়। ঠিক আছে, হুম, হুম, ফলে হুম, এখানে এডুকেশনাল একটা কোয়ালিফিকেশনও একটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, তবে হুম, সেই হুম, ক্ষেত্রে আরেকটা বিষয় হলো এখানে আবার ওই যে অনেকে হচ্ছে যে বিভিন্ন কোম্পানি, যে উনি একটু আগে রমজান ভাই আমাদের বললেন না যে সাপ্লায়ার আছে আসলে। হ্যাঁ, এই হুম, হুম, সাপ্লায়ার বলতে আসলে কিছু নাই, কিন্তু সাপ্লায়ার কিন্তু হুম, আছে। ঠিক আছে, হুম, এখন হুম, হুম, সাপ্লায়ার এরকম অনেক আছে যে কোম্পানি ওপেন করে তারা ক্যাটাগরি 1 এবং 2 ভিসাগুলো একেবারে ভিসা হিসেবে আসলে আপনার করে আপনার যোগ্যতা থাকা না না থাকলেও। ঠিক আছে, তবে হুম, সেই ক্ষেত্রে টাকাটা দরকার হয় আর আসলে। ঠিক আছে, আপনার ওই হুম, পরিমাণ ট্যাক্স এবং ওই পরিমাণ খরচ করলে প্রায় ধরেন যে 20,000 25,000 রিঙ্গিতের মতো যদি খরচ করা যায়, সেই ক্ষেত্রে দেখা যায় 2 বছরের একটা ক্যাটাগরি ভিসা নেওয়া যেতে পারে, সেটা হলো টাকার মাধ্যমে। আর কিন্তু আচ্ছা, আচ্ছা। জেনুইনলি যদি আপনি আসলে জেনুইন ভাবে, যেমন একজন ইউনিভার্সিটির প্রফেসর, সে কিন্তু ক্যাটাগরি 2 বা 1 এর আন্ডারে আছে, কিন্তু তার ক্যাটাগরি 1 বা 2 নেওয়ার জন্য যেই টাকাটা লাগ মানে আসলে লাগতেছে, সেটা কিন্তু ইউনিভার্সিটি দিচ্ছে, সেটা কিন্তু ওই লোক হুম, মানে যে প্রফেসর সে দিবে না কিন্তু। ঠিক আছে, হুম, কিন্তু দেখা যায় হুম, যদি অন্য কেউ যে আসলে কোয়ালিফাইড না, সে যদি এরকম হুম, নেয়, ওই যে বলো না সাপ্লায়ার, তো এই টাইপের এরকম হুম, কিছু কিছু কোম্পানি আছে যারা এরকম ভিসাকে আসলেই করে আর কি, যে ও হুম, আপনার দেওয়ার চেষ্টা করে আর কি, বা দেয়, তারা ওগুলো নিয়ে নেয়। হুম, ওখানে আবার একটু সমস্যাও আছে। কি সমস্যা? যেমন ধরেন যে আপনি ক্যাটাগরি 2 ভিসাটা নিলেন, আপনি 2 ইয়ার্স এর জন্য নিলেন, কিন্তু যে কোম্পানিটা আপনাকে ভিসাটা দিল সেই কোম্পানি তো বিজনেস করার জন্য আপনাকে এটা ওপেন করে আপনাকে ভিসাটা দিল। 2 বছর পরে এই হুম, কোম্পানি এক্সিস্টই করলো না, আপনি কিন্তু এরপরে আবার হুম, ক্যাটাগরি 2 ভিসাটা পাবেন না। বুঝতে পারছি। সেক্ষেত্রে বিষয় জটিল, অনেক জটিল। হুম, জটিল, ইয়েস। হুম। আচ্ছা, আচ্ছা, তাহলে বিজনেস করা যায় কিনা সেখানে? আমি ওয়ার্কার হিসেবে গেলাম, পরবর্তীতে আমি বিজনেস করার কোনো সিস্টেম আছে কিনা, বা কোন পদ্ধতিতে সেখানে বিজনেস করা যায়, একটু যদি বলতেন। হ্যাঁ, আপনি এখানে বিজনেস যে কেউই করতে পারে, ইভেন ট্যুরিস্ট ভিসায় আসার পরেও আপনি কিন্তু বিজনেস লাইসেন্স করতে পারবেন, তবে আপনার নামে ডিরেক্ট করতে পারবেন না। ঠিক আছে, হ্যাঁ, বিজনেস লাইসেন্সটা করতে হবে হচ্ছে এখানকার একজন লোকাল আইসি হোল্ডার যে আছেন তার নামে, তার নামে করে তার নামে ম্যাক্সিমাম শেয়ার দিয়ে, হয়তো 90% 99% এরকম শেয়ার দিয়ে আপনি 1%-এর ওনার, এভাবে আপনি একটি বিজনেস ওপেন করতে পারবেন আপনার ইনভেস্ট দিয়ে, আপনার টাকা দিয়ে, প্লাস আহ, তার আইসি আপনি ইউজ করেছেন সেই জন্য তাকেও উল্টা আপনার টাকা দিতে হবে। ওকে, আচ্ছা, তবে আপনি আচ্ছা। বিজনেস চালাতে পারবেন, কোনো সমস্যা নেই। তার সাথে আবার আপনার ইন্টারনাল আরেকটা এগ্রিমেন্ট হবে যে আসলে এই বিজনেসের ওনার হচ্ছেন আপনি। ঠিক আছে, এটা লয়ার হুম, এগ্রিমেন্ট হবে। আদারওয়াইজ তো বুঝতে আপনি পারছি। যদি 99% যদি আইসি হোল্ডার থাকে, তাহলে আপনি যত টাকা ইনভেস্ট করলেন, তাহলে ও যদি আপনার টাকা, ও যদি আপনার বিজনেসটাকে যদি আপনার করে ফেলে, টেক ওভার করে, তখন তো সমস্যা, তাই না? এই জন্য ওদের হুম, ইন্টারনাল আরেকটা এগ্রিমেন্ট করে তারপরে হবে যে আপনার যে কোনো বিজনেস করা যায়, এতে কোনো সমস্যা হয় না। আচ্ছা, আচ্ছা। এভাবেই করছি সবাই। হুম।
আমি জি আরেকটা সে প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা যদিও এখন আমি উত্তর পেয়ে গেছি, তারপরও পিআর আর কি, পার্মানেন্ট রেসিডেন্ট যেটা বলে আর কি, এটা তো তাহলে আরো আরো জটিল, আরো জটিল পিআর এটা পাওয়াটা মানে। আসলে মানে জটিল কিছু না, বিষয়টা হলো আইনের ভিতরেও কাজ হয় আর আইনের বাইরেও কাজ হয়, মানে এটার হুম, বিষয়টা হলো এরকম আর কি। কিন্তু এখানে হুম, বিষয়টা হলো যে পিআর এর যে বিষয়টা, রুলস এবং রেগুলেশন অনুযায়ী পিআর তো হুম, প্রতিটা দেশই দেয়। এমন পৃথিবীর এমন হুম, কোনো হুম, দেশ নেই যে অন্য কাউকে পিআর দেয় না, কোনো দেশই নেই। দেয় না। এখন কথা হুম, হলো যে পিআর সব দেশই দেয়, কিন্তু সেই হিসেবে মালয়েশিয়াও দেয়, কিন্তু দেয় যে হুম, সেটা হচ্ছে এতটা জটিল এবং এতটা ওরা হচ্ছে কমপ্লিকেটেড করে রেখেছে যে কেউ চাইলেই পিয়ারটা আসলে নিতে পারে না। ঠিক আছে, যেমন হুম, আপনি কোরিয়াতে আপনি থাকছেন, কোরিয়াতেও হুম, কিন্তু পিয়ার দেয়, দেয় না কিন্তু তা না, কিন্তু এটাকে দেয়, সবাই দেয়। গ্রিপ করতে পারে? সবাই কিন্তু গ্রিপ হুম, করতে পারে না, কয়জনই বা গ্রিপ করতে পারে, কারণ জিনিসটা হুম, কঠিন, এই জন্য পারে না। হুম, আবার দেখেন, আপনি যদি ইউরোপে ঢোকেন, ওখানে 5 ইয়ার্স আপনার কি যোগ্যতা আছে না আছে এটা কোনো দেখার বিষয় না, আপনি 5 ইয়ার্স থাকলেন, আপনি ট্যাক্স পে করছেন, ইটস ওকে, ইউ আর এলিজিবল ফর হুম, পিআর, রাইট? তো এইভাবে আপনি হুম, অ্যাপ্লাই করে পিআর পাচ্ছেন, ওইটা একটু ইজিয়ার। হুম, তো হুম, মালয়েশিয়াতে আসলে পিআরটা আপনার সচরাচর অ্যাভেলেবল আমরা পেতে দেখি না আসলে। ওরা দিয়ে রাখছে, হুম, বিভিন্ন নিয়ম কানুন দিয়ে রাখছে, আপনি 10 ইয়ার্স যদি এখানে থাকেন, মালয়েশিয়ান ল্যাঙ্গুয়েজ হুম। যদি আপনার জানা থাকে, আপনার নিজের নামে যদি একটি এসডিএন বিএসডি কোম্পানি থাকে, এরকম এরকম অনেকগুলি ক্লস আছে, এইগুলো সব একসাথে হুম। মিট করতে পারলে আপনি ফিল পিআর আপ এর জন্য করে তারপর অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করতে পারবেন, দেন আপনার হবে কিনা সেটা তো আবার আরেক বিষয়। নির্ভর করবে। আচ্ছা, জি। আরেকটা তাহলে আমরা এখন কারেন্ট সিচুয়েশনে যাই, অর্থাৎ বর্তমানে ভিসা, মালয়েশিয়ান ভিসা চালু আছে কিনা, বা মালয়েশিয়া ওয়ার্কার ভিসা নিয়ে যাচ্ছে কিনা লোকজন, বা চালু কলিং আছে কিনা। আমাদের সরকার দেখলাম যে নতুন করে আবার চালু উদ্যোগ নিচ্ছে, এরকম একটা বোধহয় নিউজ দেখলাম জি, উদ্যোগ নিচ্ছে। বর্তমানে। আহ জি। মালয়েশিয়াতে ওয়ার্কিং ভিসা হচ্ছে যে আপনার ক্যাটাগরি 3, 4 এই ভিসাগুলোর জন্য আসলে কলিং ওপেন হতে হয়, আদারওয়াইজ হুম, র্যান্ডমলি আপনার আর বাংলাদেশ থেকে আপনার ওয়ার্কাররা আসতে পারে না। আবার আরেকটা রিক্রুটমেন্ট আছে এখানে, কিছু কিছু খুব আপনার রিনাউন্ড কিছু আপনার কোম্পানি আছে, লাইক আপনার কে, তারপর 7-Eleven, হ্যাঁ, 99 মার্ট, হুম, এওন, এরকম হুম। কিছু কিছু আপনার কোম্পানি আছে, আছে বড় বড়। 7-Eleven এখানে তারা, আছে, 7-Eleven আছে হ্যাঁ, এখানে। হ্যাঁ, পুরো হ্যাঁ, মালয়েশিয়া জুড়ে। আচ্ছা, পুরো আমাদের এখানে মালয়েশিয়া আছে জুড়ে। 7-Eleven। জি বলেন। সো এই সমস্ত রিনোন কিছু কোম্পানি আছে, তারা চাইলে সারা বছরের যে কোনো সময়ই তাদের স্টাফ আনতে পারে। ও আচ্ছা, এটার আচ্ছা। জন্য কলিং আমাদের কলিং ওপেন হওয়ার প্রয়োজন হয় না। আমাদের যেমন হ্যাঁ, স্যামসাং আর হুন্ডাই কে অগ্রাধিকার দেওয়া আছে, স্যামসাং আর হ্যাঁ। হুন্ডাই কোম্পানি। ও আচ্ছা, তো এরকম এখানে এরকম কয়েকটা প্রতিষ্ঠান আছে যারা হচ্ছে আপনার এনি টাইম আপনার তাদের প্রয়োজন আচ্ছা, আচ্ছা। অনুসারে তারা রিক্রুট করতে পারে। তার আদারওয়াইজ মানে র্যান্ডমলি যে কলিং ছাড়া আসলে আসতে র্যান্ডমলি পারে না। চালু। না, আচ্ছা, র্যান্ডমলি আচ্ছা, চালু ঠিক হয় আছে। না। আর ক্যাটাগরি 1-2 ওইটা ডিফারেন্ট, ওইটা তো আলাদা বিষয়, হুম, ওটা সবসময় ওপেন হুম, থাকে, হুম, জি। স্কিল ভিসা। শুধু দর্শক মন্ডলী, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে আছি, তারপর আর সামান্য কিছু প্রশ্ন আছে, যদি আপনাদের আর কিছু জিজ্ঞাসা থাকে তাহলে করতে পারেন। অনেকদিন পরে তো অনেকেই ঝিমাই গেছে, অনেকে যা বুঝতেছিল না যে অনুষ্ঠানটা হবে কিনা। আর অনেক কমেন্টস পড়ে, প্রায় 80, 90, 100 এরকম প্রশ্ন পড়ে। আজকে আমি কোনো প্রশ্ন দেখছি না যদিও, তারপরেও কমেন্টস আছে অনেক। তো উম, আবার আলোচনাটাও সুন্দর হচ্ছে, যে প্রশ্ন করার মতো কোনো প্রশ্ন স্কোপ নাই। নাই দর্শক। মাহমুদুল হাসান ভাই যেভাবে উপস্থাপন হ্যাঁ, করছে হ্যাঁ, সবকিছু বিস্তারিত। থ্যাংক ইউ, আপনারও ধন্যবাদ। আর যেটা বলতেছিলাম যে সে মাহমুদ ভাই, জি। আমরা তো মোটামুটি জব বিষয় সম্পর্কে, স্টুডেন্ট বিষয় সম্পর্কে সবই জানতে পারলাম। আর হচ্ছে হলো মালয়েশিয়া ব্যাপারে ব্যাপক অনিয়মের কথা শোনা যায়। তো সেক্ষেত্রে আপনার সতর্কতা কি, মানে কারা মালয়েশিয়া যাবে এবং কোন পদ্ধতিটা অবলম্বন করলে প্রতারক বা এই এই ধরনের খপ্পর থেকে তারা মুক্ত হতে পারবে। আসলে আমি আহ, এই ক্ষেত্রে যেটা বলবো সেটা হলো, কেউ যদি স্টুডেন্ট ভিসাতে আসতে চায়, আহ, হুম। হুট করে একটি ইউনিভার্সিটি বা কলেজ বা একটি প্রোগ্রামকে চয়েস উইথ না জব করে, ভিসা ভাই, উইথ জব ভিসা। হ্যাঁ, আমি উভয়টাই জি। বলতেছি। তো হ্যাঁ। হচ্ছে যে আপনার স্টুডেন্ট যদি কেউ আসতে চায়, তখন হুম, যখন দেখা যাবে যে স্টুডেন্ট মানে হুট করে একটি ইউনিভার্সিটিকে চয়েস না করে বা কোনো কারো কথায় প্রভাবিত না হয়ে সেই হুম, ইউনিভার্সিটি এবং প্রোগ্রাম সম্পর্কে এখন গুগলে সার্চ দিলে সবকিছু পাওয়া যায়, ঠিক আছে? হুম, গুগল করে হুম, দেখে বা ইউটিউবে সার্চ দিয়ে যে এগুলা রিভিউটা কেমন হুম, ইউনিভার্সিটির,
বা এই ইউনিভার্সিটিতে স্টুডেন্ট গিয়ে কোনো সাফারিং করছে কিনা, এগুলো কিন্তু আপনি ফেসবুক এবং ইউটিউবিং আপনি করলে আপনি মোটামুটি এই জিনিসগুলো দেখতে পাবেন। ফলে আমি মনে করি যে স্টুডেন্টসদের উচিত মানে কোন ইউনিভার্সিটি কলেজ বা কোথাও আসার আগে তার অবশ্যই ওই ইউনিভার্সিটির টোটাল বিষয়টা সম্পর্কে জানা, মালয়েশিয়ার ধারণা রাখা। এডুকেশন সিস্টেমটা সম্পর্কে জানা, যে আসলে এটা কিভাবে কাজ করে, কোন 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 পর্যায়ে যে আমার টাকা দিতে হয় বা দিতে হয় না, এগুলি ইউটিউব এবং আমাদের যে রিসোর্স গুলি আছে, অনলাইন রিসোর্স গুলো, সেখান থেকে আপনার পর্যাপ্ত জ্ঞান নিয়ে তারপরে তার আগানো উচিত। তাহলে সে উচিত। সহজে প্রতারিত হবে না। আর জব ভিসার ক্ষেত্রে যেটা বলবো, এটা আসলে মানে এটা আসলে ভেরিফাই করার কোনো মানে কোনো ওয়ে নাই। যেমন ওই নেই। আপনার না ওয়ে নাই। এখন মালয়েশিয়াতে আপনি একটি কোম্পানিতে আপনি আসবেন, ওই কোম্পানিকে আপনি ইমেল করলে তার কোনো রেসপন্স পাবেন না। ওই কোম্পানির কোনো রিভিউ আপনি আপনার ইউটিউবে বা কোনো জায়গায় আপনি পাবেন না। সে কি লোক নিচ্ছে কি নিচ্ছে না, সে ৩০০ জন লোক আনবে, সে ৩০০ জন লোক আনার মতো তার আসলে ক্যাপাবিলিটি আছে কিনা বা ওই পর্যন্ত তার অনুমোদন আছে কিনা, সেটা একজন মানে সাধারণ মানুষ কিভাবে জানবে? এটা জানার আসলে কোনো ওয়ে নাই আসলে। ঠিক আছে? এবং এইটার জন্য আমাদের বাংলাদেশ সরকার যদি এমন কোন একটা তথ্য কেন্দ্র রাখতো, যে কেউ যে ওখানে সার্চ দিতে পারতো, বা এমন কোন পোর্টাল থাকতো যে আমি সার্চ দিয়ে আমি দেখতে পাচ্ছি, সেটা হলে হয়তো বা অনেক ভালো হতো। কিন্তু দেওয়ার আগে এটা আসলে পুরোপুরি বিশ্বাসের উপরে দিতে হচ্ছে আসলে যারা ওয়ার্ক পারমিটে আসতে চাচ্ছেন, আসলে তাদের জন্য আমি এটাই বলবো। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ জি, সর্বশেষ প্রশ্ন আপনার থেকে একটু ধারণা নেই, যদিও রমজান থেকে সেটা ধারণা নিচ্ছে। একজন জব ভিসার হোল্ডার, তিনি মিনিমাম আর কি মিনিমাম বেতন পাওয়ার পরে সে মালয়েশিয়ান যে খরচ টরচ আছে, এই খরচগুলা সেখানে ব্যয় করার পরে একজন বাংলাদেশি ওয়ার্কার কত পাঠাতে পারেন আপনার জানা বা দেখা মতো? যেহেতু আপনি একজন প্রবাসী, আপনি স্টুডেন্ট ভিসা হন আর যেটাই হন, আপনিও তো সেখানে আছেন, তো জি। সেক্ষেত্রে কত টাকা পাঠানো যায়? এটা হলো, যদিও রমজান থেকে জানছি, মানে আপনার থেকেও এই বিশ্লেষণটা শুনতে চাই। এখন এখন বিষয়টা হচ্ছে, এটা ডিপেন্ড করে বেতনের উপরে। একজন মানে ওয়ার্কারের এখানে যারা আছেন, তাদের কিন্তু যে একটু আগে রমজান ভাই কিন্তু একটা কথা বলছে যে অনেক কোম্পানি থাকার জায়গা দেয়, আবার অনেক কোম্পানি থাকা খাওয়া দুইটাই রাইট। দেয় এমন। ঠিক আছে? স্পেশালি রেস্টুরেন্ট গুলাতে যদি ডিরেক্ট আসা যায়, ডিরেক্ট যদি রেস্টুরেন্টের ভিসা দিয়ে আসতে পারে, তাহলে দেখা যায় থাকাও দিচ্ছে খাওয়াও দিচ্ছে, এরকমও আছে। এখন থাকা খাওয়া যদি দুইটাই দিয়ে দেয়, তাহলে মাসে ৩০০ রিঙ্গিতের বেশি তার আর খরচ হবে না। ২০০ থেকে ৩০০ রিঙ্গিত মোবাইলের ইন্টারনেট বিল, আর যদি একটু একটু এটা সেটা পকেট খাওয়া খরচ। দাওয়া বন্ধু বান্ধবের সাথে একটু এটি করে, যে ২০০-৩০০ রিঙ্গিতে শেষ। কিন্তু যদি তার থাকা ফ্রি থাকে, খাওয়া তার নিজের উপরে থাকে, তাহলে আরো ৩০০-৪০০ রিঙ্গিত কিন্তু বেড়ে গেল। এখন তার হ্যাঁ, থাকাটাও হ্যাঁ, যদি নিজের উপরে থাকে, তাহলে তার আরো ৩০০-৪০০ রিঙ্গিত বেড়ে গেল। সো এটা ডিপেন্ড করে সে আসলে কতটুকু তার খরচ। কোন হ্যাঁ, ফ্যাসিলিটি পাচ্ছে। হ্যাঁ, আবার কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু সেক্টরে আপনার অনেকে ৫,০০০ রিঙ্গিত ৬,০০০ রিঙ্গিত জব পেশায় ইনকাম করে ভাই, এরকমও রাইট। আছে। এটা হচ্ছে যে হ্যাঁ, সেটা হচ্ছে খুবই মানে অনেক বেশি, ব্যাপারটা এরকম না। বিষয়টা হলো যে আপনার ৮০০ থেকে মনে করেন ১,০০০ রিঙ্গিত যদি সে যদি মানে জব সেক্টর থেকে কোনো ধরনের সুবিধা না পায়, তাহলে তার ৮০০ রিঙ্গিতের মতো তার খরচ হয়ে যাবে মান্থলি। ঠিক আছে? ৮০০-১,০০০ রিঙ্গিতের কাছাকাছি তার খরচ হয়ে যাবে, মোর অর লেস, কিছু হয়তো কম বেশি হতে পারে। বাকি যে টাকাটা ১,০০০ রিঙ্গিত আছে, মানে আমি একেবারে নরমাল যারা হ্যাঁ, একদম না, বেসিক, হ্যাঁ, হ্যাঁ, তারা নরমাল মোটামুটি বেসিকে ৩০-৪০ হাজার টাকার মতো আসলে আপনার পাঠাইতে পারে। বাংলাদেশে পাঠাতে পারে। কিন্তু থ্যাংক ইউ। এখানে থাকতে থাকতে কি হয়, তার বেতনও বৃদ্ধি পায়। তারপরে হচ্ছে যে তার হলো বিভিন্ন দিকে তার ইনকামের যে ওয়েটা, সেটাও তৈরি হয়। ঠিক আছে? অনেক ধরনের এখানে ইনকামের ওয়ে আছে। এই ইনকামের ওয়েটা তৈরি হয়। অনেকে আবার কিছু অল্প করে বিজনেস স্টার্ট করে। ঠিক আছে? ওখান থেকে একটা ইনকাম চলে আসে। সো এখানে এমন মানুষও আছে যে মাসে ২৫ থেকে ৩০ হাজার রিঙ্গিত ইনকাম করছে অনায়াসে। প্রতিদিন ১ লক্ষ রিঙ্গিত ইনকাম করছে এমন মানুষও আছে এখানে। সো হ্যাঁ ভাই। এইটা হচ্ছে ডিপেন্ডস আসলে যে আসলে সে কোন পজিশনে আছে। তবে অ্যাজ ইউজুয়াল ক্যাটাগরি 3 থেকে এরপরের যে মানে ওয়ার্কাররা বা এখানে থাকে, তারা মোটামুটি ৩০-৪০ হাজার বা ৪০ হাজারের মতো আপনার টাকা আসলে প্রতি মাসে বাংলাদেশে অ্যাজ ইউজুয়াল থ্যাংক ইউ। নরমালি আমরা মোটামুটি নরমালি পাঠিয়ে দিতে পারে। এটাই, মানে সবকাল হিসাব বিশ্লেষণের পরে এতটুকু দরকার ছিল। জি, অসংখ্য ধন্যবাদ। রমজান, সর্বশেষ তুমি যেহেতু জব বিষয়ে আসো, তো সেই হিসাবে মানে তোমার মানে দেখা মতে বাংলাদেশিরা কিভাবে ইয়াতে যাওয়া উচিত, মানে কোন বিষয়টা সতর্ক
থাকার পরে মালয়েশিয়াতে যাওয়া উচিত? কোন বিষয়গুলো সতর্ক করতে চাও এক কথায়? ভাই সতর্কতার ক্ষেত্রে মাহমুদুল হাসান ভাই একটা কথা বলছে যে তবে যে কোম্পানির বিষয়গুলোর ক্ষেত্রে বা কোম্পানিতে আসার ক্ষেত্রে এগুলোর কোনো রিভিউ নাই ভাই। উনি যে কথাটা বলছে আসার ক্ষেত্রে যে কিছু অবলম্বন করবে যাওয়ার ক্ষেত্রে, আমি একটা কোম্পানিতে যাচ্ছি, এইগুলা যাচাই বাছাই করার তেমন কোনো সুযোগ নাই। তবে মালয়েশিয়ার ক্ষেত্রে আসলে ভাই কলিং এ আসা উচিত বা কোম্পানির ভিসাগুলোতে আসা উচিত। যা বাংলাদেশের ম্যাক্সিমাম লোক টুরিস্ট ভিসায় আসে, আসার পর অবৈধ হয়ে যায়, ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা খায়, জেল খাটে এবং তারপর আবার দেশেও ফিরে যেতে হয়। তো সর্বশেষ মালয়েশিয়ায় আসতে গেলে কলিং ভিসায় আসা উচিত। এবং ভাই যে আপনি বললেন যে সতর্কতামূলক, মালয়েশিয়ার আইন খুব কড়া ভাই। যদি আসার পরে মালয়েশিয়ার আইন মেনে চলতে হবে অবশ্যই। আর আসার ক্ষেত্রে ভাই তেমন কোনো সতর্কতা ভাই, মানে এটা এজেন্সি এবং লাক, এটা রিভিউ ভাই নেয়ার মতো কোনো সিস্টেম ঠিক নেই। ঠিক আছে, থ্যাংক ইউ। জি মাহমুদ ভাই, আমরা অনুষ্ঠান শেষ করব। দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা থাকবে? জি মাহমুদ ভাই। হ্যাঁ, আমার একটি অনুরোধ থাকবে সকল দর্শকের প্রতি এবং আমাদের সকল বাংলাদেশীদের প্রতি। আমরা যারা দেশের বাইরে আছি তারা সবসময় একটা জিনিসের শিকার হই, সেটা হচ্ছে আমরা বাংলাদেশিরা আসলে আমাদের মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশিদের গুরুত্ব অনেক কম দেওয়া হয়। এটা আমাদের জন্যই। যেমন দেখা যায় যে মালয়েশিয়ান যে রুলস রেগুলেশন আছে, হ্যাঁ, ওগুলো সবচেয়ে বেশি ব্রেক করে বাংলাদেশিরাই। ওকে, দেখা যায় যে রাস্তা পার হওয়ার জায়গা দিয়ে রাস্তা পার না হয়ে অন্য দিক দিয়ে রাস্তা পার হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে এটা সেটা ফেলছে। তারপরে হচ্ছে যে আপনার হচ্ছে যে নাচানাচি করছে হয়তো বা এমআরটির ভিতরে, ঠিক আছে, বা ফোনে অনেক উচ্চ স্বরে কথা বলছে, মানে আপনার পাবলিক প্লেসে অথবা পাবলিক ট্রান্সপোর্টে। তো এই জিনিসগুলা ওরা আসলে খুব ভালোভাবে নেয় না। তো আমাদের দেশের সকল সরি আমাদের দেশের আমি সকল মানুষকে একটু মানে এই ব্যাপারে অনুরোধ করব যে আমরা যে কোনো দেশেই যাই না কেন, নট অনলি ইন মালয়েশিয়া, আপনি যে দেশেই যান না কেন ওই দেশের যে রুলস রেগুলেশন এবং ওরা কি পছন্দ করে না করে সেটাকে আসলে গুরুত্ব দিয়ে ওইভাবে চলার চেষ্টা করবেন। আপনি বাংলাদেশে বা আমি বাংলাদেশে কিভাবে আছি কিভাবে ছিলাম ওইটাকে গুরুত্ব না দিয়ে, অনেকে দেখি এখানে মানে আপনার লুঙ্গি পরে রাস্তায় হাঁটে, তারপরে আপনার স্যান্ডেল পরে রাস্তায় হাঁটে। হ্যাঁ, বাজার কোথায় লুঙ্গি পরে স্যান্ডেল পরে, এখানে কিন্তু মানুষরা আসলে লুঙ্গি স্যান্ডেল করে না। ইভেন মালয়েশিয়াতে সবাই অনেক পরিপাটি ভাবে থাকে, ঠিক আছে, ভালো ভালো জুতা আপনার পরে। এবং এখানে দেখা যায় যে আমাদের বাংলাদেশিরা একটা সেন্ট ব্যবহার করবে সেটাও আসলে এখানে ব্যবহার করে না। ফলে দেখা যায় যে একটি গ্র্যাবে উঠতে নিলে দেখা যায় বাংলাদেশি ওয়ার্কার থাকলে কখনোই গ্র্যাব যে চালায় সে কখনোই তাকে নিতে চায় না। এখন কেন আমরা এরকম কেন? হ্যাঁ, এটা আমার প্রশ্ন, আমার ভাই ব্রাদার এবং আমিও তো বাংলাদেশি, আমাদের প্রশ্ন যে আমরা এরকম কেন। তো আমি সকলকে হচ্ছে অনুরোধ করব যে একটা দেশে যেহেতু আমরা যাব, আমার বাড়িতে যদি অন্য একজন আসলো, সে যদি আমার বাড়ির নিয়ম কানুন ফলো না করে যদি সে আমার বাড়ি নোংরা করে, সেটা আমি ভালোভাবে বা আপনি ভালোভাবে নিবেন না, ঠিক আছে। সো অন্যের দেশটাও ঠিক এরকম, ওরা এভাবেই সাজিয়েছে এবং এত সুন্দর, এভাবে চলে না, এই নিয়ম কানুনের জন্যই এরা সুন্দর। সো আমি সকলকে অনুরোধ করবো, এটা আরেকটা হলো যারা জানে, কেউ যদি কোনো দেশে আপনারা যেতে চান যে কোনো ভিসায়, অনুরোধ করব আগে জানেন এবং যারা জানে তাদের সাথে কাজ করেন। আপনাকে 2 লাখ টাকা বললেই কিন্তু 2 লাখ টাকা না, এটা আপনি আসার পরে দেখবেন ওই 8 লাখ তো যাবেই। একজন আপনাকে 6 লাখ বললো, আরেকজন বললো 4 লাখ, আপনি মনে করেন দূর সে তো মনে হয় বেশি নিচ্ছে, আমি 4 লাখে চলে যাই। আপনি 4 লাখে আসার পরে দেখবেন আরো 3 লাখ বেশি লাগতেছে এখানে আসার পরে, আর ভোগান্তি তো ফ্রি। সো যারা জানে তাদের মাধ্যমে আপনারা কাজ করবেন, এতে করে সুবিধাটা হচ্ছে কি আপনি সঠিকটা জানবেন, আপনার প্রিপারেশন থাকবে, মাইন্ড প্রিপারেশন, ফিনান্সিয়াল প্রিপারেশন, এভরিথিং আপনি প্রিপেয়ার থাকবেন যে আমি জানি ওখানে গেলে আমার এটা হবে, এটা লাগবে। সো আমি অনুরোধ করব যে সকলকে যে আসলে মিষ্টি কথায় মানুষের কি করবেন না, গলবেন না এবং নিয়ম কানুন গুলো মেনে চলবেন আমাদের অন্য দেশে গেলে, তাহলে আমাদের দেশের উজ্জ্বল মানে আমাদের দেশের নামটি উজ্জ্বল হবে আসলে। জি জি, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আপনারা আপনাদের ব্যস্ততম সময় রেখে আমাকে সময় দিয়েছেন এবং দর্শকদেরকে সময় দিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শেষ একটা কথা বলার সুযোগ দিলে মালয়েশিয়ার কলিং এর ব্যাপারে, যেমন আমাকে অনেকেই ফোন দেয় ভাই, ভাই নাকি কলিং খুলছে বা পাসপোর্ট জমা দিছি মালয়েশিয়া কলিং খুলছে, জানেন নাকি কেমনে কি বলেন। এই ক্ষেত্রে যারা নতুন আসতে চাচ্ছে বা বাংলাদেশের যারা আছে
তাদের ক্ষেত্রে এতটুকু সতর্কতা করতে চাই, আপনারা কাউকে পাসপোর্ট দিবেন না, কারো হাতে টাকা দিবেন না। এখনো মালয়েশিয়ার কোনো কলিং এখনো চালু হয় নাই, চালু হবে এটার কথা ফাইনাল হয়েছে। এখন কথা হয়েছে এই গত 10ই এপ্রিল তো ভাই না? হ্যাঁ, এটা ফাইনাল হয়েছে, ফাইনাল হয়েছে কলিং দেবে। অনেক লোক আছে আমার, অনেক বন্ধু বান্ধব, ভাই ব্রাদার, অনেক পরিচিত লোক কল দেয় বা পাসপোর্ট জমা দিছি, কলিং দিছে বা 1 মাসের মধ্যে নিয়ে যাবে। তো তাদের ক্ষেত্রে বলতে চাই এতটুক, আপনারা কাউকেই টাকা দিয়ে বা পাসপোর্ট দিয়ে প্রতারিত হবেন না। এটা সম্পূর্ণ আপনি আটকে থাকবেন, আপনি একটি প্রতারণার ফাঁদে আটকা থাকবেন। থ্যাংক ইউ, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ জি। রমজান রে অসংখ্য ধন্যবাদ, জনাব মাহমুদুল হাসান ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আজকে ছুটির দিন, তারপরেও আপনাদের শেষ সময়টা আপনারা রিল্যাক্স মুডে না ঘুরে দর্শকদের জন্য সময় দিয়েছেন। আমরা আশা করি আরো কোনো একদিন এরকম মালয়েশিয়া সম্পর্কে অথবা প্রবাস জীবনের যে কোনো একটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে পাবো বলে আশা করি। সে পর্যন্ত দর্শকরা ভালো থাকবেন এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। জি, শুভরাত্রি। আসসালামু আলাইকুম। আসসালাম।